কি অবস্থা সবার, কেমন আছো সবাই? একটু কমেন্ট করো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। কমেন্ট করো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। পড়া ধরেন ভাই। হ্যাঁ, আজকে পড়া ধরবো। নাও, বই খাতা বন্ধ করো, পড়া ধরবো এবার। ওকে, ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের 4র্থ ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো এবং আগের 3টা ক্লাস করছো। তো আজকে পড়া ধরার কথা ছিল, তো পড়া কি ধরবো নাকি? তাহলে আমি পড়া ধরতেছি, তোমরা মনে মনে উত্তর দিবা, বই খাতা দেখবা না। বলো, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতার জন্য জি এর মান নির্ণয় সূত্রটা কি? বলছো? এবার আমি বলতেছি, মিলাই নাও। জি প্রাইম ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। আর একটা সূত্র আছে বড় হাতের জি বড় হাতের এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। ঠিক আছে? ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান নির্ণয়ের সূত্রটা কি হবে? ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান নির্ণয়ের সূত্রটা কি হবে? বলো বলো বলো, দ্রুত বলো। জি প্রাইম 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু ভূপৃষ্ঠের জি। আর একটা সূত্র আছে 4 ডিভাইডেড বাই 3 জি রো পাই আর মাইনাস এইচ, তাই তো? ওকে, তাহলে জি এর মানের তারতম্যটা আমরা পড়ছিলাম। জি এর মানের তারতম্য আরও একটা কারণে হয়। কি কারণে? আহ্নিক গতির জন্য। পৃথিবী নিজ অক্ষে ঘুরতেছে। পৃথিবীর নিজ অক্ষে ঘুরতে সময় লাগে হচ্ছে কতক্ষণ? 24 ঘন্টা। তো এই যে আহ্নিক গতি 24 ঘন্টা, এই কারণেও কিন্তু ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে জি এর মানের তারতম্য হয়। তো আমরা আজকে এই টপিকটা পড়ব। তো টপিকে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, এই জিনিসটা আগে একটু বুঝে নিতে হবে। দেখো, আমরা নাম শুনছি অক্ষাংশ দ্রাঘিমাংশ, এটা নাম শুনছি। এবার অক্ষাংশ দ্রাঘিমাংশ কি ব্যাপারটা বুঝতে হবে। দেখো, পৃথিবী একটা গোলক। পৃথিবী পৃষ্ঠের উপর কোনো একটা পয়েন্টের অবস্থান আমি নির্দিষ্ট করে বলতে চাই। পৃথিবী পৃষ্ঠের উপর কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক আমি বুঝাইতে চাই। তাহলে সেই স্থানাঙ্কটা বোঝানোর জন্য আমি যে স্থানাঙ্ক ব্যবস্থাটার সাহায্য নিই, সেই স্থানাঙ্ক ব্যবস্থা কিন্তু কার্তেশীয় সমতলীয় স্থানাঙ্ক ব্যবস্থা না। কেন না? কারণ পৃথিবী পৃষ্ঠ হচ্ছে একটা গোলক। পৃথিবী পৃষ্ঠ কি? একটা গোলক। দেখো, আমরা সমতলে, ধরো এই বোর্ডের তল, এই বোর্ডের তলে যদি কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করতে হয়, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে বোর্ডের তলে ধরো এই বিন্দুটা, তাহলে এই বিন্দুতে পৌঁছাইতে গেলে এটা আমার মূল বিন্দু 0 0। তাহলে এখান থেকে আমি পজিটিভ এক্স অক্ষের দিকে এক্স পরিমাণ যাব, দেন ওয়াই অক্ষের দিকে ওয়াই পরিমাণ যাব, গিয়ে এই বিন্দুতে পৌঁছাবো। ধরো এটা পি বিন্দু, তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা এটা সমতলে প্রযোজ্য। সমতলীয় ক্ষেত্রে কোনো বিন্দুর অবস্থান জানার জন্য প্রযোজ্য। এই বোর্ডের তলটা একটা সমতল। এই বোর্ডের তলে কোনো বিন্দু আমি পয়েন্ট আউট করতে চাই, তাহলে আমরা এই স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য নিতে পারি। ধরো এই বিন্দুতে যেতে হবে, তাহলে এই বিন্দুতে যাব কিভাবে? এখান থেকে এতটুকু এক্স, এতটুকু ওয়াই, গিয়ে এই বিন্দুতে আমি পৌঁছাই যাব। তাহলে সমতলে কোনো বিন্দুর স্থানাঙ্ক এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেখে আমরা বুঝে যাই। কিন্তু গোলকতলে এটা হবে না। ধরো এরকম একটা চার কোণা একটা গ্রাফ পেপার, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার একটা সিস্টেম। এটা দিয়ে তুমি গোলকের উপর কোনো বিন্দুর অবস্থান ফাইন্ড আউট করতে চাও, সেটা কি সম্ভব? দেখো তো, এটা হচ্ছে একটা গোলক। তোমাকে আমি বললাম তুমি একটা পেপার দিয়ে, একটা চার কোণা পেপার, কাগজ দিয়ে এই গোলকটাকে র্যাপিং করো তো। বলো, পারবা র্যাপিং করতে? আমি বললাম এমনভাবে র্যাপিং করবা যেন কোথাও ভাঁজ না পড়ে। বলো, র্যাপিং করা যাবে? না। কি হবে? ভাঁজ পড়ে যাবে। তুমি যদি পেপার দিয়ে, কাগজ দিয়ে, চারকোনা কাগজ, এটা দিয়ে এটাকে র্যাপিং করতে চাও, দেখবা এই উপরের দিকে এই পোর্শনে তোমার ভাঁজ পড়ে যাবে, কাগজের উপর কাগজ ভাঁজ পড়ে যাবে, নিচের দিকে এখানে এসেও ভাঁজ পড়ে যাবে। কি কথা কি বুঝছো? র্যাপিং করতে পারবা না, বিনা ভাঁজ দিয়ে র্যাপিং করা যাবে না, কাগজের ভাঁজ পড়ে যাবে। তাহলে এখানে যদি দেখো এই পয়েন্টে এসে যদি কাগজের উপর ভাঁজ পড়ে যায়,
তাহলে ভাঁজ পড়ে যাওয়া মানে কি? এক বিন্দুর স্থানাঙ্কের উপর আর এক বিন্দু পড়ে গেল না? বলো, ভাঁজ পড়া সমতলীয় স্থানাঙ্ক ব্যবস্থা, গ্রাফ পেপার, তাহলে তখন এক বিন্দুর উপর আর এক বিন্দু পড়ে গেল না? তাহলে একই একই বিন্দুর স্থানাঙ্ক দুইটা নির্দেশ করলো, তাহলে হবে না কিন্তু। তাহলে গোলকতলে তুমি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে কোনো বিন্দুর অবস্থান ফাইন্ড আউট করতে পারবা না। ঠিক আছে, একজন বলতেছে পারবো, কে এটা? তুমি তো বিজ্ঞানী। কি চয়ন বলতেছে পারবো, কেমনে পারবা? ঠিক আছে, তুমি কেমনে পারবা? আমিও পারবো, বাপরে বাপ, পারা যাবে ভাঁজ না দিয়ে। তোমাকে আমি একটা এরকম চার কোনা কাগজ দিলাম, এইটা দিয়ে তুমি গোলকটারে র্যাপিং করবা, ভাঁজ পড়বে না, এটা সম্ভব? ওরে বাপরে বাপ, ঠিক আছে, ওরে বাপরে বাপ, এরা এ ভাই, ঠিক আছে, ওরে বাপরে, বিজ্ঞানী সব। করে দেখিও, আমাকে পাঠাই দিও, রাজশাহীতে পাঠাই দিও, করে করে আমাকে বাসায় পাঠাই দিও। ঠিক আছে, সব বিজ্ঞানী হয়ে গেছে, পারবে, বাপরে বাপ, পারা যাবে না, করে দেখিও। এখন তাহলে আমরা এই গোলকতলের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক বুঝাইতে চাই, কিভাবে বুঝাবো? কৌণিক স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে বুঝাবো। ঠিক আছে, কৌণিক স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে। এই তোমরা কি ফাইজলামি করতেছো নাকি সিরিয়াসলি বলতেছো? ঠিক আছে, ওরে বাপরে, একজন দুইজন পাগল হইলে হয়, তোমরা এরকম গণহারে পাগল কিভাবে হইলা? হ্যাঁ, পাবনা থেকে ডিরেক্ট কি মনে করো যে বের হয়ে এই কোর্সে এনরোল করে ফেলছো নাকি? গুড, ভালো। আচ্ছা, পারলে ভালো, পারলে তো খুবই ভালো, পারলে তো তোমাদের আর পড়া লাগবে না, ফিজিক্স পড়তে হবে না, পারলে তো খুবই ভালো, তাহলে আর স্থানাঙ্ক ব্যবস্থা, দ্রাঘিমা, অক্ষাংশ চিনতে হবে না। আচ্ছা, এবার আসো, আমরা তাহলে গোলকতলে কোনো বিন্দুর অবস্থান জানতে গেলে কৌণিক স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য নিব, যেটাকেই বলা হচ্ছে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ। এইটা হচ্ছে পৃথিবী। তুমি দেখবা এরকম পৃথিবী গোলক যদি দোকান থেকে কিনে নিয়ে আসো, বইয়ের দোকানে পাওয়া যায়, দেখবা এই যে এরকম একটা দাগ কাটা আছে, এইটাকে বলা হয় হচ্ছে বিষুব রেখা, নিরক্ষরেখা। আর উপর বরাবর এরকম একটা দাগ দেওয়া আছে, এটা হচ্ছে মেরু রেখা। তারপরে দেখবা আরো কয়েকটা দাগ দেওয়া আছে এরকম, এই একটা, এই একটা, এভাবে এরকম অনেকগুলো দাগ দেওয়া আছে। এই, এবং উপরের দিকেও এরকম দাগ দেওয়া আছে। এবার দেখবা এখানে লেখা আছে 0 ডিগ্রি, এটা 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, এরকম লেখা আছে, একটু বড় করব, এটা 30 ডিগ্রি এরকম লেখা আছে। ঠিক একইভাবে এই দিকেও তাই, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি লেখা আছে। উপরের দিকে এটা 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি এরকম লেখা আছে। উপরের দিকটা উত্তর মেরু, নিচের দিকটা দক্ষিণ মেরু। আর এটা হচ্ছে এই যে 0 ডিগ্রি, নিরক্ষরেখা, বিষুব রেখা এই পয়েন্টে 0 ডিগ্রিতে মিলছে। এবার এই দিকটাকে যদি আমরা পূর্ব দিক বলি, তাহলে এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, পূর্ব পশ্চিম। ওকে, এখন কি লিখছে এগুলা? এই যে পশ্চিম আর পূর্ব, এই যে কৌণিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখতে পাচ্ছ না, 10, 20, 30, এদিকে 10, 20, 30, এইটা হচ্ছে দ্রাঘিমাংশ। আর ভার্টিক্যালি যে কৌণিক স্থানাঙ্ক ব্যবস্থাটা দেখতে পাচ্ছ না, 10, 20, 30, 10, 20, 30, এইটারে বলা হচ্ছে অক্ষাংশ। দ্রাঘিমাংশ হরিজন্টাল কৌণিক স্থানাঙ্ক ব্যবস্থার দ্রাঘিমা, আর ভার্টিক্যাল কৌণিক স্থানাঙ্ক ব্যবস্থা এটা হচ্ছে অক্ষাংশ। এবার কিভাবে? মনে করো এটা তো পৃথিবী, পৃথিবীকে, যে পৃথিবী গোলক, পৃথিবী গোলক, এটাকে আমরা মাঝখান দিয়ে কাটবো, এটা পৃথিবী গোলক, এটাকে আমরা মাঝখান দিয়ে কেটে ফেলবো। তাহলে মাঝখান দিয়ে কেটে ফেললাম অর্ধেক, ধর একটা কুমড়া, মাঝখান দিয়ে এভাবে ছুরি দিয়ে সাই করে কেটে ফেলবা। তাহলে যদি তুমি কেটে ফেলো তাহলে কি হবে জানো? এইটুকু নাই, এই যে এইটুকু আর নাই, কেটে ফেলছি আমরা, মাঝখান দিয়ে কেটে ফেলছি এরকম। এই কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে যে মাঝখান দিয়ে এইটুকু কেটে ফেলা হয়েছে। এইবার শোনো, এটা হচ্ছে সেন্টার,
এই সেন্টার থেকে এইটা হচ্ছে 0 ডিগ্রি। তারপরে আমরা কি করবো, এই যে আমার হাতের কনুইটা চিন্তা করো, সেন্টার, সেন্টার 0 ডিগ্রি, 0 ডিগ্রি। এবার 10, দেখো 10, 20, 30, 40, 90, 90, এভাবে ডট ডট 90, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। দেন 100, 110, 120, 130, এভাবে করে 180। তাহলে 0 ডিগ্রি থেকে এইভাবে ঘুরে 180, 10, 20, এই যে 30, তারপরে এটা ধরো 90, এটা 100, 110, 120, 130 দিয়ে 180, 180 ডিগ্রি। ঠিক একইভাবে এই দিকেও তাই, এদিকে যেমন এই যে 0 ডিগ্রি থেকে ঘুরে 180, ঠিক তেমনিভাবে 0 ডিগ্রি থেকে ঘুরে এইদিকেও 180। বোঝা গেছে? তাহলে এটা 10, এটা 20, 30, এই যে এদিকে 90, 100, 110, 120 করে আবার 180। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা কি করলাম, পৃথিবীকে মাঝ বরাবর এভাবে কাটলাম, কেন্দ্র থেকে দেখো একটা হরিজন্টাল কৌণিক স্থানাঙ্ক ব্যবস্থা, অনুভূমিক হরিজন্টাল, 0, 10, 20, 30 করে এরকম হরিজন্টাল এই যে কৌণিক স্থানাঙ্ক ব্যবস্থাটা, এইটারে বলা হচ্ছে দ্রাঘিমা। এখন এইটা পূর্ব দিক, এটা পূর্ব দিক, তাহলে এটা পূর্ব দ্রাঘিমা, পূর্ব দ্রাঘিমা। এটা পশ্চিম দিক, তাহলে এটা পশ্চিম দ্রাঘিমা, পশ্চিম দ্রাঘিমা। যেমন আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যেমন আমরা পজিটিভ এক্স অক্ষ, নেগেটিভ এক্স অক্ষ বলি, তো এখানে কোনো কোণের পজিটিভ নেগেটিভ নেই, পূর্ব পশ্চিম। এটা এই দিক দিয়ে ঘুরে পূর্ব দিক দিয়ে ঘুরছে, পূর্ব দিক দিয়ে ঘুরে 180, পশ্চিম দিক দিয়ে ঘুরে 180। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, আর এইটা হচ্ছে 30 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? এইবার পৃথিবীকে মাঝ বরাবর এভাবে মাঝ বরাবর কাটবো, এবার পৃথিবীকে মাঝ বরাবর কাটবো। তাহলে এবার দেখো মাঝ বরাবর কাটলে কি ঘটনা ঘটবে। এটা হচ্ছে পৃথিবী, দেন এবার মাঝ বরাবর কেটে ফেলছি। এবার দেখো এটা 0 ডিগ্রি দিয়ে এই হচ্ছে 0 ডিগ্রি, মানে কেন্দ্র থেকে এটা হচ্ছে 0 ডিগ্রি। এবার আমরা ভার্টিক্যালি কোণ দেখো, 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, 10, 20, 30, 40, 90, দেন 110, 120, 130 করে 180। বোঝা গেছে? আবার ঠিক একইভাবে নিচের দিকে 10, 20, 30 করে 90, দেন আবার এই দিক দিয়ে ঘুরে 180। তাহলে এটা 0, 10, 20, 30, ঠিক আছে, এভাবে করে এটা 90 ডিগ্রি, তারপরে এভাবে গিয়ে এটা 180 ডিগ্রি, তারপরে আবার 10, 20, 30 দিয়ে এটা 90, 110, 120, 130 দিয়ে আবার 180। কথা কি বুঝছো? এইভাবে। এখন এই নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক, তাহলে এটা হবে দক্ষিণ, দক্ষিণ অক্ষাংশ, এই যে এটা হচ্ছে অক্ষাংশ, আর এইটা হচ্ছে উত্তর অক্ষাংশ, উত্তর দিকে উত্তর অক্ষাংশ। ঠিক আছে? তাহলে এই যে 20 ডিগ্রি, এই 20 ডিগ্রি হচ্ছে দক্ষিণ অক্ষাংশ, এই যে 20 ডিগ্রি এটা হচ্ছে উত্তর অক্ষাংশ। বুঝলা? তাহলে কেন্দ্র থেকে এই কৌণিক স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে কোনো বিন্দুর অবস্থান বুঝতে হবে। এইবার ধরো ধরো একটা বিমান, একটা বিমান ধরো কোনো একটা পয়েন্ট থেকে হারাই গেছে। এখন হারাই গেছে মানে আর সিগন্যাল পাওয়া যাচ্ছে না রাডারে, তাহলে তাড়াতাড়ি উদ্ধারকারী টিম ওইখানে পাঠাইতে হবে। এখন পাইলট কি বলছে? পাইলট বলছে, ধরো পাইলট বলছে 10 ডিগ্রি 20 ডিগ্রি, পাইলট এই স্থানাঙ্ক বলছে। বলো তো তুমি উদ্ধারকারী দল কয় জায়গা পাঠাবা? বলো। 4 জায়গায় পাঠাবা। তুমি কিন্তু নির্দিষ্ট করে বিমানের অবস্থানটা জানতে পারো নাই, যে কোথা থেকে হারাই গেছে, লাস্ট লোকেশন কোনটাই তুমি জানতে পারো নাই কিন্তু এক্স্যাক্টলি। এবার 10 ডিগ্রি 20 ডিগ্রি কেমন দেখো, 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, দেন 10 ডিগ্রি, দেন
10 10 20 এইখানে, এই একটা পয়েন্ট। আবার 10 ডিগ্রি দেন 10 10 20 এই একটা পয়েন্ট। 10 ডিগ্রি দেন 10 20 এই একটা পয়েন্ট। 10 ডিগ্রি তারপরে 10 20 এই আর একটা পয়েন্ট। 4টা জায়গায় গিয়ে কিন্তু উদ্ধারকারী টিম গিয়ে হাজির হবে। কথা বুঝছো? 4 জায়গায় পাঠাইতে হবে। কারণ 4 জায়গা তো বলা যাবে না, নির্দিষ্ট করে বলতে চাই। তাহলে নির্দিষ্ট করে ধরো আমি বললাম 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, পূর্ব দ্রাঘিমা, আর 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ, উত্তর অক্ষাংশ। তাহলে এবার কিন্তু আর 4 জায়গায় গিয়ে হাজির হবে না। তাহলে এবার কোথায় যাবে বলো তো দেখি, কোথায় গিয়ে হাজির হবে? 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, দেন তারপরে উপরের দিকে না নিচের দিকে? উত্তর দিকে। তাহলে 10 10 এইখানে গিয়ে হাজির হবে। বুঝতে পারছো? এই পয়েন্টে গিয়ে হাজির হবে। এটাই হচ্ছে সেই স্থানাঙ্কটা, এটাই এই কাঙ্ক্ষিত স্থানাঙ্কটা। তাহলে এইভাবে আমাদের বুঝাইতে হবে। তাহলে কি হলো, ব্যাপারটা কি দাঁড়াইলো? 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে 10 দেন 20, 10 10 ডিগ্রি। এই যে আমার হাতের দিকে দেখো কোনটা কিভাবে হচ্ছে, 10 দেন 20। এই যে এটা হচ্ছে ভার্টিক্যাল কোণ, এই যে ভার্টিক্যাল একটা কোণ। এই যে কোণটা এইটা হচ্ছে অক্ষাংশ, আর হরিজন্টাল এই যে কোণটা এইটা, এই যে কোণটা এখানে যে কোণটা তৈরি হয়েছে এইটা হচ্ছে দ্রাঘিমাংশ। কি কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কোনো বিন্দুর অবস্থান আমরা বুঝতে পারবো অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের সাহায্যে। তাহলে আসো দেখো, এবার আমি একটু এভাবে এঁকে দেখাই। এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবীর উপর কোন একটা পয়েন্ট ধরো আমি দেখাবো, পৃথিবীর উপর কোন একটা পয়েন্ট আমি দেখাইতে চাই। এবার এইটা একটু এই যে আবছাভাবে আঁকতেছি। তাহলে সেন্টার থেকে, এটা হচ্ছে সেন্টার, এই যে 0 ডিগ্রি, সেন্টার থেকে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। দেন এই যে এটা, এই পয়েন্টটা, এইটা হচ্ছে, বলো কি এটা অক্ষাংশ না দ্রাঘিমাংশ? বলো এই কোণটা কি, অক্ষাংশ না দ্রাঘিমাংশ? বলো বলো বলো। এই কোণটা হচ্ছে দ্রাঘিমাংশ, দ্রাঘিমা, এই যে দ্রাঘিমাংশ কোণ, দ্রাঘিমাংশ। দেন ধরো আমি চাই এই পয়েন্টে যাইতে, এই যেটা হচ্ছে দ্রাঘিমা, দ্রাঘিমাংশ, ঠিক আছে? দেন এখান থেকে ধরো এই পয়েন্টে পৌঁছাইতে চাই। তাহলে এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে পৌঁছাইতে চাই, তাহলে এটা দ্রাঘিমা, দেন এটা হচ্ছে অক্ষাংশ, ল্যামডা। এই ল্যামডাটা হচ্ছে অক্ষাংশ, ল্যামডা এটা অক্ষাংশ। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে হরিজন্টাল কোণটা দ্রাঘিমাংশ, ভার্টিক্যাল কোণটা অক্ষাংশ, ভার্টিক্যাল কোণটা অক্ষাংশ। এই অক্ষাংশের কারণে জি এর মানের পরিবর্তন হবে, অক্ষাংশের কারণে জি এর মানের পরিবর্তন হবে। এটা উত্তর মেরু, এটা উত্তর মেরু, আর এটা দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু। তোমার বাড়ি ধরো এখানে, ধরো এই পয়েন্টে তোমার বাড়ি, এই পয়েন্টে তোমার বাড়ি ধরো, ঠিক আছে? এই পয়েন্টে ধরো তোমার বাড়ি, তুমি এখানে বসে আছো, তুমি বাড়িতে ঘুমায় আছো। তুমি বাড়িতে ঘুমায় থাকলেও পৃথিবী ঘোরার সাথে সাথে, পৃথিবী যদি ঘোরে, পৃথিবী ঘোরার সাথে সাথে তুমি কিন্তু বিশাল একটা বৃত্তপথে চক্কর মেরে আসছো। তুমি বাসায় 24 ঘন্টা ঘুমাই থাকবা, 24 ঘন্টা বাসায় 24 ঘন্টা ঘুমাই থাকবা। এই ঘুমাই থাকলে তোমার কাছে মনে হবে না ভাই আমি তো বাসা থেকেই বের হয়নি, বাট তুমি কিন্তু পৃথিবীর চারপাশে একটা বিশাল চক্কর মেরে আসছো। কথা কি বুঝছো? ঠিক আছে, কই বুঝি না তো, বুঝবা না তো, কারণ পৃথিবীর সাপেক্ষে তো তুমি স্থির, এই কারণে তুমি বুঝবা না। বাট দেখো পৃথিবী নিজ অক্ষে ঘুরতেছে, এই নিজ অক্ষে ঘোরার কারণে তুমি কিন্তু পৃথিবীর সাথে সাথে একটা চক্কর মেরে আসতেছো। ঠিক আছে, দেখো কেমন পথে চক্কর মেরে আসতেছো। পৃথিবী নিজ অক্ষে ঘুরবে, এই যে নিজ অক্ষে ঘুরবে ওমেগা কৌণিক বেগ নিয়ে। তাহলে তোমার বাড়ি যদি এখানে হয়, তাহলে তুমি পৃথিবী ঘোরার সাথে সাথে এরকম একটা বৃত্তপথে, এরকম একটা বৃত্তপথে চক্কর মেরে আসতেছো। তাহলে তুমি যে বৃত্তপথে চক্কর মেরে আসতেছো সেই বৃত্তপথের ব্যাসার্ধটা হচ্ছে আর। কি কথা কি বুঝছো? ক্লিয়ার? ঘুমায় ঘুমায় বিশাল একটা বৃত্তপথে ঘুরে আসতেছো, বুঝছো? টেরই পাচ্ছ না। তো এই হচ্ছে অবস্থা, কারণ তুমি পৃথিবীর উপর আছো, পৃথিবী নিজ অক্ষে ঘুরতেছে। তাহলে তুমি বাসায় বসে থাকলো 24 ঘন্টায় একবার এভাবে ঘুরে আসতেছো। কি ক্লিয়ার? বোঝা গেছে? এটা আবার আবার রিপিট করবো কেন, মানে সহজ জিনিস তো, পৃথিবী নিজ অক্ষে ঘুরতেছে, তো পৃথিবী পৃষ্ঠের উপর তুমি এখানে বসে আছো। তাহলে পৃথিবী যদি নিজ অক্ষে একবার ঘুরে আসে, একবার ঘুরে আসে, তাহলে তুমি এখানে থাকলে তুমিও এরকম একটা বৃত্তপথে ঘুরে আসতেছো না?
যার বাড়ি এখানে সে এরকম একটা বৃত্তপথে ঘুরে আসতেছে, যার বাড়ি এখানে সে এরকম একটা বৃত্তপথে ঘুরে আসতেছে। পৃথিবী একবার ঘুরলে সে ঘুরে আসবে। একটা ফুটবলের উপর একটা ফোঁটা দাও, এবার ফুটবলটারে ঘোরাও, ঠিক আছে? এবার ফুটবলের উপর যে ফোঁটাটা দিলা, ফুটবলটা যদি ঘোরে তাহলে ফোঁটাটাও ঘুরে আসলো না? কি কথা কি বুঝছো? পৃথিবী নিজ অক্ষে যে কৌণিক বেগ বা তোমার যে কৌণিক বেগ, তোমার কিন্তু একটা কৌণিক বেগ আছে পৃথিবীর ঘূর্ণনের জন্য। তুমি পৃথিবী পৃষ্ঠে আসো, পৃথিবীর সাথে সাথে তুমি ঘুরতেছো, তো তোমার একটা কৌণিক বেগ আছে বা পৃথিবীর একটা কৌণিক বেগ আছে। সেই কৌণিক বেগটা ওমেগা। ওমেগা ওমেগা আমরা জানি কিনা? হ্যাঁ জানি। ওমেগা ইকুয়াল টু 2π/t। 2π/t, টি হচ্ছে 24 ঘন্টা। তাহলে 24 গুণ 3600, 24 গুণ 3600, তাহলে 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 24 গুণ 3600, তাহলে 7.272 ইন্টু 10⁻⁻5 এত রেডিয়ান পার সেকেন্ড, দ্যাট ইজ ওমেগা। কথা কি বুঝছো? এটা হচ্ছে ওমেগা। তাহলে তোলো। কি সাউন্ড নাই? সাউন্ড তো আছে। একজন কমেন্ট করছো বুয়েট, একটা কমেন্ট বারবার করতেছো, বুয়েট দাদা এসিএস এর প্র্যাকটিস শিটগুলা টপিক ওয়াইজ সাজালে ভালো হতো, সিকিউ প্লাস অ্যাডমিশন। না, ভালো হতো না। তুমি কমেন্ট যদি না করতা তাহলে সবচেয়ে ভালো হতো। তুমি এখন পড়াই মনোযোগী দাও, ঠিক আছে? ওকে, সাউন্ড আছে। চয়ন বারুই বলছে সাউন্ড নাই, সাউন্ড আছে, ঠিক আছে? তুমি ওই যে র্যাপিং করতে থাকো, তুমি ওই যে কি যেন র্যাপিং করবা বললা, ওটা করতে থাকো, দেখবে সাউন্ড পেয়ে যাবা। ওকে, এইবার আসো মূল কনসেপ্টে, এবার আসি। লিখো এবার, আহ্নিক গতির জন্য জি এর মানের পরিবর্তন। আহ্নিক গতির জন্য জি এর মানের পরিবর্তন। ঠিক আছে? আমি যা বুঝাই বুঝবা সুন্দর করে। এটা হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবী নিজ অক্ষে ঘুরতেছে, পৃথিবী নিজ অক্ষে ঘুরতেছে। নিজ অক্ষে ঘূর্ণনের এই যে কৌণিক বেগটা, এটা অলরেডি আমরা বের করছি, ওমেগা 7.272 10⁻⁻5, 7.272 ইন্টু 10⁻⁻5 রেড পার সেকেন্ড। এবার তোমার বাড়ি ধরো এখানে, এই যে এটা হচ্ছে তোমার বাড়ি। এবার আমি জানতে চাই তোমার বাড়ির অ্যাড্রেস, ঠিকানা। এই যে তুমি বাড়িতে বসে আছো, তো তোমার বাড়ির অ্যাড্রেস, ভাই যে আমার বাড়ির অ্যাড্রেস হচ্ছে রাজশাহী মালোপাড়া, তাই না? না, এই অ্যাড্রেস বললে হবে না। কি বলতে হবে? বলতে হবে কত অক্ষাংশ কত দ্রাঘিমাংশ। তাহলে তোমার বাড়ির অ্যাড্রেস কেউ আগে আঁকবা না। এই যে এটা 0 ডিগ্রি, দেন যে ভাই এইটা হচ্ছে অক্ষাংশ, দেন আমার বাড়ি পৌঁছাইতে হবে এই যে ভার্টিক্যালি এই কোণে, অর্থাৎ এইটা হচ্ছে আমার অক্ষাংশ আর এইটা হচ্ছে আমার দ্রাঘিমাংশ। যে দ্রাঘিমাংশ দেন অক্ষাংশ, দ্রাঘিমাংশ দেন অক্ষাংশ গেলে আমার বাড়ি। ভাই আমাদের দ্রাঘিমা দেখানোর দরকার নেই, আমরা এবার শুধু ভার্টিক্যাল কোণটাই দেখাবো, কারণ ভার্টিক্যাল কোণের জন্য জি এর মানের পরিবর্তন হবে। এবার আমরা চিত্রটাকে একটু সিম্পলিফাই করব। তাহলে তুমি এই পয়েন্টে আসো, তাহলে এই পয়েন্টে থাকলে এই যে কোণটা দেখো, এই রেখার সাথে এই যে সমতলীয় এই যে রেখাটা পৃথিবী বরাবর যদি মাঝখান দিয়ে কাটা হয়, এর সাথে এই যে ভার্টিক্যাল যে কোণটা, এই কোণটা ভার্টিক্যাল, এই যে কোণটা, এই কোণটা ল্যামডা, ল্যামডা কি? অক্ষাংশ। তাহলে তোমার বাড়ি হচ্ছে ল্যামডা অক্ষাংশে। পৃথিবীর ব্যাসার্ধ এটা হচ্ছে আর। পৃথিবী ঘোরার সাথে সাথে পৃথিবী ঘুরতেছে, তাহলে পৃথিবী ঘুরলে পৃথিবীর সাথে সাথে তুমিও এরকম একটা বৃত্তপথে ঘুরতেছো, যে বৃত্তপথের ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর। এটা কিন্তু বড় আর না, বড় আর কিন্তু এটা বড় আর হচ্ছে তার বৃত্তপথের ব্যাসার্ধ যে বিষুব অঞ্চলে আছে, যে যার বাড়ি এখানে, সে যদি ঘোরে তাহলে তার বৃত্তপথের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। সে কিন্তু পৃথিবীর ব্যাসার্ধের সমান ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ঘুরে আসতেছে, বাট তুমি কিন্তু একটা কম ঘুরে আসতেছো। তোমার চেয়ে একটু বেশি ঘুরতেছে এ, তোমার চেয়ে আরো বড় বৃত্তাকার পথে ঘুরতেছে এ। কথা কি বুঝতে পারছো? তাহলে এই পয়েন্টে তুমি আসো, এই পয়েন্টে থাকলে পৃথিবী ঘূর্ণনের সাথে সাথে তুমি এরকম আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরে আসতেছো। তাহলে পৃথিবীর যা কৌণিক বেগ ওমেগা, তোমারও তাই কৌণিক বেগ ওমেগা।
এইবার শোনো, পৃথিবী ঘূর্ণনের কারণে না তুমি তোমার প্রকৃত ওজন টের পাও না, তুমি তোমার প্রকৃত ওজন অনুভব করতে পারো না। কেন তুমি অনুভব করতে পারো না? পৃথিবী তোমাকে পৃথিবী তোমাকে ওজন বলে টানতেছে, পৃথিবী তোমাকে আকর্ষণ করতেছে তার কেন্দ্রের দিকে। কত বলে? প্রকৃত এমজি বলে আকর্ষণ করতেছে। যদি পৃথিবী না ঘুরতো তাহলে এই বলে আকর্ষণ করতো। কিন্তু পৃথিবী আসলে প্রকৃত তোমাকে এমজি বলে আকর্ষণ করতেছে না, কারণ এমজি থেকে কিছুটা বাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো করে খেয়াল করবা, কিছুটা বাদ হয়ে যাচ্ছে। তাহলে বৃত্তাকার পথে এভাবে যদি ঘুরতে থাকো কোনো একটা বস্তুকে, দেখো তো সুতায় বেঁধে যদি একটা বস্তুকে এভাবে বৃত্তাকার পথে ঘুরাইতে থাকি, তাহলে ওই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতে থাকলে একটা কেন্দ্র বিমুখী বল থাকবে না? কেন্দ্রের বাইরের দিকে কেন্দ্র বিমুখী বল, বুঝতে পারছো? কেন্দ্র একটা বিমুখী বল থাকবে। এইভাবে একটা বস্তুকে ঘুরাচ্ছ, তাহলে এই বস্তুটাকে ঘুরাইলে কেন্দ্র বিমুখী একটা বল থাকে। হ্যাঁ, অনেকে বলতো ভাই কেন্দ্রমুখীও তো বল লাগে। হ্যাঁ, অবশ্যই কেন্দ্রমুখী বল লাগে। তো কেন্দ্রমুখী বলের অপকেন্দ্র প্রতিক্রিয়া বলের মানটাই হচ্ছে কেন্দ্র বিমুখী। তো কেন্দ্রমুখী বলের মান যা, কেন্দ্র বিমুখী বলেরও তো মান তাই, শুধু কি ডিরেকশনটা আলাদা। তাহলে তুমি যদি এরকম বৃত্তাকার পথে ঘুরো, এভাবে যদি ঘুরো, তাহলে তোমার তো একটা কেন্দ্র বিমুখী বল তৈরি হবে। অর্থাৎ তুমি যে বৃত্তপথে ঘুরতেছো সেই বৃত্তের কেন্দ্রের বিপরীত দিকে, কেন্দ্র তো এই দিকে, তাহলে কেন্দ্রের বিপরীত দিকে একটা কেন্দ্র বিমুখী বল থাকবে। তো সেই কেন্দ্র বিমুখী বলের মান আর কেন্দ্রমুখী বলের মান তো সমানই। তাহলে এই কেন্দ্র বিমুখী বলটা এটা হচ্ছে এফসি, আর এই এফসি ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, আমরা জানি তাই তো? এটা তো সূত্র নাকি? কথা কি বুঝছো? তাহলে কেন্দ্র বিমুখী বল এফসি ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। ওকে, এইবার বোর্ডে দেখো, দেখো পৃথিবী তোমাকে আকর্ষণ করতেছিল ওজন এমজিতে। এই পয়েন্টে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি, তোমার ভর এম, তাহলে পৃথিবী তোমাকে আকর্ষণ করতেছে এম জিতে। এইবার দেখো, খেয়াল করো, বাইরের দিকে এই যে এফসি আছে কেন্দ্র বিমুখী বল, একটা কাজ করি তো, এই কেন্দ্র বিমুখী বলের একটা উপাংশ ভেঙে ফেলিত। তুমি দেখো এমজি এমজি যে রেখা বরাবর পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করতেছে, এই রেখা বরাবর এই কোণটা যদি ল্যামডা হয়, তাহলে অবভিয়াসলি এই কোণটাও ল্যামডা অনুরূপ কোণ, এটা তো সবাই বুঝছি। এটা ল্যামডা হলে এটাও ল্যামডা। এবার এফসি এর এই বরাবর উপাংশটা কত? এটা যদি এফসি হয়, তাহলে এফসি এর এই বরাবর যে উপাংশের যে মানটা সেই উপাংশের মানটা কত? এই বরাবর উপাংশের মানটা, এই বরাবর উপাংশের মানটা কত বলো? এই কোণটা ল্যামডা, তাহলে এফসি এর এই বরাবর উপাংশ এফসি কজ ল্যামডা, এফসি কজ ল্যামডা, তাহলে এই বরাবর এফসি কজ ল্যামডা। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এইবার তুমি আমাকে বলো তো, পৃথিবী আসলে তোমাকে কত বলে টানতেছে? পৃথিবী আসলে তোমাকে কত বলে টানতেছে বলো? আমরা এই বরাবর এফসি এর উপাংশ নিলাম এফসি কজ ল্যামডা, এইদিকে একটা আছে এফসি সাইন ল্যামডা, কিন্তু সেটা এমজি এর সাথে লম্বভাবে, দেখো এই কোণটা লম্বভাবে, তাহলে এই বরাবর এর কোনো উপাংশ নাই। পৃথিবীর কেন্দ্রের দিকে এটার কোনো উপাংশ নাই, মানে এফসি সাইন ল্যামডার কোনো উপাংশ নাই, এই কারণে ওইটাকে আর আমরা দেখাচ্ছি না। তাহলে তুমি এবার আমাকে বলো, পৃথিবী তোমাকে আসলে কত বলে টানতেছে? প্রকৃত এমজি বলে টানতেছিল, কিন্তু এমজি এর বিপরীতে যদি এটা থাকে, ধরো এই একটা বস্তু, এই বস্তুকে এইদিকে টানা হচ্ছে 10 নিউটন বলে, বিপরীত দিকে 2 নিউটন বলে, তাহলে এই বস্তুর উপর লব্ধি বল কত? 8 নিউটন। কোন দিকে? এই দিকে। এই যে 8 নিউটন তুমি কিভাবে বের করলা? এটা থেকে এটা বিয়োগ করে লব্ধি বের করলা না? এটা যদি তুমি বুঝে থাকো তাহলে আশা করি এখানেও বোঝা উচিত। পৃথিবী তোমাকে প্রকৃত এমজিতে টানতো যদি পৃথিবী না ঘুরতো। পৃথিবী ঘুরতেছে বিধায় ওমেগার মান আছে, ঘুরতেছে বিধায় এফসি আছে, ওমেগা থাকলে এফসি আছে, কেন্দ্র বিমুখী বল আছে, তার ল্যামডা কোণে উপাংশ এফসি কজ ল্যামডা আছে, যেটা এমজি এর ঠিক বিপরীতে কাজ করতেছে। যদি ওমেগা না থাকতো তাহলে এফসি থাকতো না, তাহলে এর উপাংশ নেওয়া লাগতো না, তাহলে তখন পৃথিবী এমজি বলেই তোমাকে টানতো, তুমি প্রকৃত ওজনটাই অনুভব করতা। বাট এবার তুমি প্রকৃত ওজন অনুভব করতে পারছো না, তুমি প্রকৃত ওজন অনুভব করতে পারতেছো না। তাহলে পৃথিবী তোমাকে যে বলে টানতেছে, পৃথিবীর দিকে পৃথিবীর কেন্দ্রের দিকে লব্ধি বল, পৃথিবীর কেন্দ্রের দিকে লব্ধি বল, এই লব্ধি বলটা হচ্ছে এমজি থেকে বিয়োগ, দেখো এমজি থেকে বিয়োগ এফসি কজ ল্যামডা। অনেকে বলতে পারো ভাই এমজি বড় এফসি কজ ল্যামডা ছোট, এইটা আপনি কেমনে বুঝলেন? এটা আমার বোঝা লাগবে, এটা তো তুমিও বুঝবা। যদি
এমজিটা ছোট হইতো আর এফসি কজ ল্যামডা বড় হইতো, তাহলে টাটা, তাহলে তুমি উড়ে চলে যাইতা। বুঝতে পারছো? তাহলে কি হইতো? টাটা হয়ে যাইতা। তুমি কি তাই হও? তুমি একটু এরকম লাভ দিলা, লাভ দিলে তো আবার মাটিতেই পড়ো। তার মানে পৃথিবী তোমাকে বেশি বলে টানতেছে, কিন্তু পৃথিবীর টান বল এমজি থেকে, ওইটা বাদ যাচ্ছে, বাদ গিয়ে যেটা লব্ধি থাকতেছে সেটা দিয়েই তোমাকে পৃথিবী টানতেছে। তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকে যে লব্ধি বলটা তুমি অনুভব করতেছো সেটা এফসি থেকে, মানে সরি এমজি থেকে এফসি কজ ল্যামডা বাদ। এবার দেখো, তাহলে প্রকৃত ওজনে পৃথিবী তোমাকে কেন্দ্রের দিকে টানছে না, প্রকৃত এমজি বলে টানছে না, তা থেকে এটা বাদ যাচ্ছে। তাহলে বাদ গিয়ে যেটা থাকতেছে, এই যে এটা থাকতেছে লব্ধি বল, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা তাহলে আপত ওজন, প্রকৃত ওজন না। এটা আপত ওজন, যে আপত ওজনটা প্রকৃত ওজন এমজি থেকে এফসি কজ ল্যামডা বাদ। এইবার বলো, এই আপত ওজনটা কিসের কারণে হবে? বলো, আপত ওজনটা কিসের কারণে হবে? ওজনের পরিবর্তনটা কিসের কারণে হবে? প্রকৃত ওজন না হয়ে বললাম আপত ওজন। ওজন মানে কি? এমজি না? এমজি, এম এর কোনো চেঞ্জ হবে? আপত ওজন লিখতে চাই, আপত ওজনকে আমি লিখলাম এমজি, এটা প্রকৃত ওজন যেটা হচ্ছে এমজি মাইনাস এফসি কজ ল্যামডা, তাহলে হইলো কিছু? এটাও এমজি, এটাও এমজি, তাহলে আপত ওজন যেটা প্রকৃত ওজন এমজি না, এম এর কি কোনো চেঞ্জ হবে? বলো বলো বলো, এম এর কি কোনো চেঞ্জ হবে? তাহলে চেঞ্জটা কার হবে? আপত ওজন হওয়ার কারণে। আপত ওজনের মানটা কেন আসবে? কারণ জি এর মানটা প্রকৃত থাকবে না, কারণ ওইখানে যে জিটা, সেই জিটার প্রকৃত জি নাই, প্রকৃত জি আর সে অনুভব করবে না। প্রকৃত জি অনুভব করতো যদি এটা না থাকতো, তাহলে প্রকৃত। দেখো, এটা যদি না থাকতো তাহলে এম জি প্রাইম ইকুয়াল টু এম জি হইতো, তখন জি প্রাইম ইকুয়াল টু জি হইতো। যদি এফসি না থাকতো, যদি ওমেগা না থাকতো, যদি পৃথিবী না ঘুরতো, তাহলে আর এটা বাদ যাইতো না, তখন আপত ওজন আর প্রকৃত ওজন একই জিনিসই হইতো। কিন্তু যেহেতু বাদ যাচ্ছে, প্রকৃত ওজন থেকে এটা বাদ যাচ্ছে, তাহলে আপত ওজন এমজি প্রাইম হবে, প্রকৃত ওজন এমজি থেকে এটা বাদ। এইবার আসো হিসাব নিকাশের ব্যাপার। এফসি ইকুয়াল টু, আমরা হিসাব নিকাশ করব, এফসি ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। তো দেখো এখানে একটু হিসাব করে রাখি, এফসি ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। ভালো করে দেখো, এইটা হচ্ছে এই যে ছোট হাতের আর, যে বৃত্তপথে ঘুরতেছে সেই বৃত্তপথের ব্যাসার্ধ। আমি একটু এখানে দেখাই, এইটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ বড় হাতের আর, এইটা ছোট হাতের আর, এই কোণটা ল্যামডা, এই কোণটা ল্যামডা হইলে এই কোণটা ল্যামডা, ঠিক আছে? তাহলে কজ ল্যামডা, কজ ল্যামডা, কবরে ভূত আছে, কোণের বিপরীতটা লম্ব, কোণের সাথে ভূত ভূমি আর, ডিভাইডেড বাই বড় হাতের আর। তাহলে কজ ল্যামডা কোণের সাথে ভূমি ছোট হাতের আর ডিভাইডেড বাই বড় হাতের আর, তাহলে অর্থাৎ ছোট হাতের আর ইকুয়াল টু বড় হাতের আর কজ ল্যামডা। বুঝতে পারছো? বসো, তাহলে এম ওমেগা স্কয়ার, ছোট হাতের আর হচ্ছে বড় হাতের আর কজ ল্যামডা, নিয়ে মানটা এখানে বসাই দিবা। এম জি মাইনাস এফসি, এফসি হচ্ছে এম ওমেগা স্কয়ার বড় হাতের আর কজ ল্যামডা, দেন আরও একটা কজ ল্যামডা, দুটো কজ ল্যামডা, এম জি প্রাইম। এবার এম 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 কাটা, জি এর মানের পরিবর্তন, তাহলে আপাত জি ওই পয়েন্টে, এই পয়েন্টে প্রকৃত জি জি অনুভব করতেছে না, যেটা অনুভব করতেছে সেটা আপাত জি, দ্যাট ইজ জি প্রাইম, সেটা প্রকৃত জি থেকে ওমেগা স্কোয়ার আর কজ দুটো, তাহলে কজ স্কোয়ার ল্যামডা, এই হচ্ছে হিসাব। তাহলে প্রকৃত জি এর মান থেকে ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা বাদ যাবে, যা থাকবে সেটা হবে ওই পয়েন্টের আপাত জি। বোঝা গেছে? ঠিক আছে, কথা কি বুঝছো? ক্লিয়ার? এইবার এইবার আমার একে খুব ভালো লাগছে, কে এটা? সালসাবিল পিঙ্কি, হ্যাঁ গুড, ঠিক আছে। এ একটা সুন্দর কথা বলছে যে ভাই কেন্দ্র বিমুখী বলতো সুডো ফোর্স, ঠিক আছে। আর দ্বারা কি বুঝায়? ছোট হাতের আর দ্বারা ব্যাসার্ধ বুঝায়, রেডিয়াস বুঝায়। এই যে এর পৃথিবী শেষ হয়ে গেল, এই যে বৃত্তপথটা না, এই বৃত্তপথের ব্যাসার্ধটাই তো আর দ্বারা এটা বুঝাই। এফসি দ্বারা কি বুঝায়? এফসি দ্বারা কি বুঝায়? বুঝাই কিছু একটা, ঠিক আছে, এফসি দ্বারা কিছু একটা বুঝাই। এই চতুর্থ অধ্যায় করো নাই? চতুর্থ অধ্যায় না করে চলে আসছো? চতুর্থ অধ্যায় না করে চলে আসছো? কেন্দ্র বিমুখী বল বুঝাই। এফসি ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর কোত্থেকে পাইছি? চতুর্থ অধ্যায় থেকে পাইছি। এইবার শোনো, চতুর্থ অধ্যায় তোমাদের মাস্টার ভাই পড়াইছে, বা আমার আর্কাইভে আগে ক্লাস ছিল। কেন্দ্র বিমুখী বল হচ্ছে সুডো ফোর্স, অলিক বল। কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরলে কেন্দ্রমুখী বল দরকার হয়। হিসাব নিকাশ কেন্দ্রমুখী বল নিয়ে করা উচিত। আমরা কেন্দ্রমুখী বল দিয়ে না করে
কেন্দ্রমুখী বলের অপকেন্দ্র প্রতিক্রিয়া বল কেন্দ্র বিমুখী দিয়ে হিসাব করছি, এটা তো ঠিক হলো না। কেন্দ্র বিমুখী বল তো রিয়েল না, এটা তো সুডো ফোর্স। আমাদের আসলে হিসাবটা করা উচিত ছিল কিভাবে, কেন্দ্রমুখী বল দিয়ে কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরবে, তুমি পৃথিবীর সাথে সাথে ঘোরো, সমস্যা নাই, এই যে এইখানে তুমি পৃথিবীর সাথে সাথে ঘোরো, তো পৃথিবীর সাথে সাথে ঘুরলে তুমি যে বৃত্তাকার পথে ঘুরবা, দুনিয়াতে যেই ঘুরুক তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিয়ে ঘুরতে হবে। যে বৃত্তপথে ঘুরবে তাকে সেই বৃত্তপথের দিকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। সুতায় বেঁধে বস্তু ঘুরাচ্ছ, সুতায় বেঁধে বস্তু ঘুরাচ্ছ, যে বস্তুটা ঘুরতেছে কেন্দ্রের দিকে তার একটা বলের যোগান দিতে হবে। কেন্দ্রের দিকে এই বলের যোগানটা কে দিত? সুতায় বেঁধে যদি একটা বস্তুকে ঘুরাইতাম, সুতায় বেঁধে যদি একটা বস্তুকে ঘুরাইতাম, তাহলে কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিত দেখি বলো? সুতার টান বলে। এই যে সুতার টানটা কোন দিকে দেখো, প্রত্যেকটা পয়েন্টে সুতার টানটা দেখো কেন্দ্রের দিকে। যখন বস্তুটা এইখানে, সুতার টান কেন্দ্রের দিকে, যখন বস্তুটা এইখানে, সুতার টান কেন্দ্রের দিকে, তাহলে সব সময় সুতার টান কেন্দ্রের দিকে, সব সময় সুতার টান কোন দিকে? কেন্দ্রের দিকে, কেন্দ্রমুখী বলের যোগান দিত। এই সুতার টানটাই কেন্দ্রমুখী বলের যোগান দিত। সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, বলো পৃথিবী ঘুরতেছে, দড়ি দিয়ে বাঁধা আছে, তাহলে পৃথিবী সূর্য, পৃথিবী যে ঘুরতেছে কেন্দ্রমুখী বল লাগবে না? কে দিচ্ছে? মহাকর্ষ বল কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। মহাকর্ষ বল দিয়ে সূর্যের কেন্দ্র বরাবর ধরো একটা অদৃশ্য দড়ি দিয়ে পৃথিবীকে টেনে রাখছে, পৃথিবীকে টেনে রেখে ঘুরাইতেছে পৃথিবীকে সূর্যের চারপাশে, তাহলে মহাকর্ষ বলটা কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। রাস্তার ব্যাংকিং যখন আমরা পড়ি তখন অবিলম্বী প্রতিক্রিয়ার আর কস্থেটা উপাংশ কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। অথবা রাস্তার ফ্রিকশন ফোর্স, সেটা কেন্দ্রমুখী বলের যোগান দিয়ে রাস্তার বাঁকটাকে অতিক্রম করতে সহায়তা করতেছে, হচ্ছে না? তাহলে কেন্দ্রের দিকে বল লাগবে, কেন্দ্রমুখী বল লাগবে। কেন্দ্রমুখী বলের অপকেন্দ্র প্রতিক্রিয়া বলকে ধরা হয় হচ্ছে কেন্দ্র বিমুখী বল। আমরা তো এটা নিয়ে হিসাব করব না। তো এখন কথা হচ্ছে ভাই করবো না, তাহলে করছেন কেন? বইয়ে করা আছে তাই, ঠিক আছে, বিভিন্ন বোর্ড বইয়ে এই হিসাবটা করা আছে। কেন করা আছে? হিসাবটা সহজ তাই, তোমার সহজে ঘোল খাওয়ানো যায় তাই এই হিসাবটা করা আছে। তুমি বেশি বুঝতে চাও না, তুমি কম বুঝতে চাও, এই কারণে কোনো মতে হিসাবটা করে রাখছে। তো সূত্র ঠিক আছে, সূত্র নিয়ে কোনো সমস্যা নাই, বাট প্রসিডিউরে কেউ যদি মনে করো যে এই প্রসিডিউরটা ধরো একটু নিচু দরের প্রসিডিউর হয়ে গেছে, তা আমরা ঠিকঠাক প্রসিডিউরে কেন্দ্রমুখী বলের কনসেপ্ট দিয়ে করতে চাই, এবং ওইটাই ঠিক, এবং ওইটা যদি আমরা হিসাব নিকাশ করতে পারি আরও অনেক কিছু, আরও অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে, তাহলে আমরা ওইটাই করব। তাহলে কেন্দ্রমুখী বল দিয়ে হিসাব, বুঝতে পারছো? আসো এবার মূল হিসাব, কেন্দ্রমুখী বল দিয়ে হিসাব করব। ঠিক আছে, পৃথিবী নিজ অক্ষে ঘুরতেছে, নিজ অক্ষে ঘূর্ণনের কৌণিক বেগ ওমেগা, 2π/t মান বসায় বা 7.27 7.272 10⁻⁵ গুণ 10⁻⁵ রেট পার সেকেন্ড। পৃথিবী নিজ অক্ষে ঘুরতেছে, নিরক্ষরেখা এটা, মানে বিষুব রেখা। এবার খেয়াল করো, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি এখানে, এই যে তুমি এখানে বসে আছো, তাহলে তুমি এখানে বসে থাকলে পৃথিবী যদি নিজ অক্ষে ঘোরে, তুমি পৃথিবীর সাথে সাথে তুমিও ভাই এইরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছ, এই যে এরকম একটা বৃত্তাকার পথে তুমি ঘুরতেছ, যে বৃত্তপথের ব্যাসার্ধ, যে বৃত্তপথের ব্যাসার্ধ আর, যে বৃত্তপথের ব্যাসার্ধ হচ্ছে আর, এই যেটা, এটা হচ্ছে আর। এইবার আসো দেখো, সবাই একটু খেয়াল করো, তোমার ভর এম, এই পয়েন্টে তোমার ভর এম, পৃথিবী তোমাকে, ধরো পৃথিবী ঘুরতেছে না, ওমেগা নাই, ওমেগা না থাকলে পৃথিবী তোমাকে কেন্দ্রের দিকে টানবে, পৃথিবী কেন্দ্রের দিকে টানবে। তো
পৃথিবী কেন্দ্রের দিকে টানবে, কত বলে কেন্দ্রের দিকে টানবে? পৃথিবী কেন্দ্রের দিকে টানবে এমজি। এমজি বলে পৃথিবীটা কেন্দ্রের দিকে টানবে, যে পৃথিবী তোমাকে কত বলে আকর্ষণ করতেছে, এমজি বলে আকর্ষণ করতেছে, কেন্দ্রের দিকে টানবে পৃথিবী। এইবার আসো দেখো, হ্যাঁ নাতে উত্তর, পৃথিবী ঘুরতেছে, ইয়েস অর নো? ইয়েস। তো পৃথিবী যদি ঘুরতে থাকে তো তুমিও তো এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছো, ইয়েস। তো তুমি যদি বৃত্তার পথে ঘুরো, বৃত্তার পথে ঘুরতে গেলে তো কেন্দ্রমুখী বল লাগে, ইয়েস। কেন্দ্রমুখী বলের তো যোগান কাউকে না কাউকে দিতে হবে। সুতায় বেঁধে বস্তু ঘোরালে সুতার টান দেয়। সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, মহাকর্ষ বল দিচ্ছে, কেন্দ্রমুখী বলের যোগান। তো তুমি যে বৃত্তাকার পথে ঘুরতেছো, পৃথিবীর সাথে সাথে ঘুরতেছো, তো মনে করতেছে যে পৃথিবীর সাথে সাথে ফ্রিতে ঘুরতেছো, কেন্দ্রমুখী বলের যোগান না দিয়ে দিচ্ছ যোগান। কিভাবে? কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে? এই দিকে তো কোনো বল নাই, এই দিক বরাবর, কেন্দ্রের দিক বরাবর তো কোনো বল খুঁজে পাচ্ছি না। আছে কোনো বল? বলো, বল আছে না। তো কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে? একটা বল আছে, খোঁজো। দেখো একটা বল অলরেডি আঁকছি, কি? ওজন, এমজি। পৃথিবীর কেন্দ্রের দিকে টান এমজি। তাহলে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কে? এমজি যোগান দিচ্ছে। এবার একটা কথা আছে, এমজি তো এইদিকে, এমজি তো এইদিকে না, আমার তো কেন্দ্রমুখী বল লাগবে এই কেন্দ্রের দিকে লাগবে, কেন্দ্রমুখী বল, তাই না? ঠিক তো? তো এমজি তো এই বরাবর, তাহলে এই বরাবর কেন্দ্রমুখী বলের যোগান কিভাবে দিচ্ছে? যে ভাই এমজি এর একটা, বলো বলো বলো, এই তো হচ্ছে, বলো। এমজি এর একটা উপাংশ দিচ্ছে, এমজি এর একটা, ইয়েস, উপাংশ দিচ্ছে, পুরো এমজি দিচ্ছে না। তাহলে এমজি এর একটা কি? উপাংশ দিচ্ছে। গুড, এই তো বুঝে ফেলছো, গুড। দেখছো তোমরা কত পারো। তাহলে এমজি এর একটা উপাংশ, ছোট্ট একটা উপাংশ, বেশি বড় না, ছোট্ট একটা উপাংশ কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বলের যোগানটা দিচ্ছে। ছোট্ট একটা উপাংশ, এই যে ছোট্ট একটা উপাংশ কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, দ্যাট ইজ এফসি। ঠিক আছে? এইবার তুমি একটা জিনিস বুঝাও তো আমারে। তোমার পকেটে আছে 500 টাকা, আমি বললাম তোমার পকেটে আছে 500 টাকা, দাও আমার 50 টাকা দাও, দিলা, খুশি হয়ে দিছো। তোমার পকেটে কত টাকা থাকলো বলো? তোমার পকেটে কয় টাকা থাকলো? তোমার পকেটে তখন থাকলো 450 টাকা। তোমার পকেটে কিন্তু আর 500 টাকা নাই। বুঝা গেছে? তাহলে এমজি, এমজি কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। ধরো এমজি এর পকেটে ছিল, এই যে এমজি এর পকেটে ছিল 500 টাকা, এমজি এর পকেটে, যে ওজনের ভান্ডারে আছে 500, 500 পরিমাণ আছে। সে কেন্দ্রমুখী বলকে দিবে, ছোট্ট একটা অংশ কেন্দ্রমুখী বলকে দিবে, ধরো এফসি কে দিবে 50, তাহলে এফসি কে 50 দিয়ে দিল। তাহলে এমজি বেঁচে আছে, পুরোপুরি বেঁচে আছে। এমজি তার একটা অংশ এফসি কে দিয়ে দিছে, এমজি থেকে একটা অংশ এফসি এর কাছে চলে গেছে। তাহলে তো ভাই এমজি বেঁচে নেই, এমজি তো পুরোপুরি বেঁচে নেই, তাই না? তাহলে এমজি কি হয়ে গেছে জানো? এমজি এমজি প্রাইম হয়ে গেছে, আপাত ওজন হয়ে গেছে, প্রকৃত ওজন নাই। প্রকৃত ওজন ছিল পৃথিবী, পৃথিবী তোমাকে টানতেছিল 500 নিউটন বলে, সেই 500 নিউটন বলের একটা অংশ কেন্দ্রমুখী বলকে এদিকে দিয়ে দিছে, তাহলে ওই 500 নেই আর। এই দিক বরাবর প্রকৃত ওজন এমজি আর নেই, ওটা অবশ্যই ভাঙছে। 500 টাকা থেকে 50 টাকা দিলে অবশ্যই 450 টাকা আছে, 500 টাকা আর নাই। তাহলে প্রকৃত টাকা নাই, আপাত টাকা আছে। আপাত টাকা কত? 450 টাকা। এই যে 450, এটাই তাহলে কি ব্যাপারটা? এমজি প্রাইম। এটা তো বুঝতে পারছো, একটা নিউমেরিক্যাল মান ধরে ব্যাপারটা একটু ধারণা দিছি। বাট এই হিসাবটা কিন্তু এরকম স্কেলার হিসাব না, ঠিক আছে? আমি জাস্ট উদাহরণের জন্য বলছি। বাট এখানে যেমন স্কেলার 500 থেকে 50 গেলে ওইটা 450, কিন্তু এটা বলের হিসাব। তো এটা এমজি, তার একটা অংশ এফসি হলে অবশ্যই আর একটা অংশ এমজি আর বেঁচে নাই, এমজিকে ভেঙে অবশ্যই আর একটা টুকরা হয়েছে। দেখো এবার আরো সুন্দর করে বলি। আমরা জানি যে দুইটা ভেক্টর থাকলে, ধরো এ একটা ভেক্টর পি আর এ একটা ভেক্টর কিউ, দুটো ভেক্টর আছে। আমি বললাম তাহলে এই যে দুটো ভেক্টর, তাহলে দুটো ভেক্টরে কি হবে? একটা লব্ধি হবে না? তাহলে দুটো ভেক্টরের লব্ধি হবে, কিভাবে লব্ধিটা পাওয়া যাবে? সামান্তরিক আঁকলে। এই যে সামান্তরিক, এই সামান্তরিকের এইটা হচ্ছে লব্ধি, এই সামান্তরিকের এইটা হচ্ছে লব্ধি, এই যে এইটা হচ্ছে লব্ধি, পি কিউ এর লব্ধি হচ্ছে আর। তাহলে ঠিক তেমনি ভাবে এটা যদি আর হয়, এটা যদি আর হয়, ধরো এটা আর, আমি বললাম না আর কে দুটো উপাংশে ভাঙো, আর কে দুটো উপাংশে ভাঙো। তাহলে আর এর যদি একটা উপাংশ হয় এটা, আর এর যদি, এই আর এর যদি একটা উপাংশ হয় পি, তাহলে অবশ্যই
আর আর নাই। কোনো একটা ভেক্টরকে অবশ্যই একটা উপাংশে ভাঙা যায় না। যেমন একটা লাঠি তোমাকে আমি দিলাম, দিয়ে বললাম এই লাঠিটাকে ভাঙো, ভেঙে একটা টুকরা বানাও। এই বলো হবে? একটা লাঠিকে ভেঙে একটা টুকরা বানাও, এটা সম্ভব? লাঠি ভাঙবা, ভাঙলে একটা টুকরা আর একটা টুকরা হবে। তাহলে একটা টুকরা যদি পি হয়, তাহলে আর একটা টুকরা কিছু একটা হবে, আর একটা টুকরা এটা হবে। এবার আর একটা টুকরা যে কি হবে এটা বুঝবো কেমনে? একটা টুকরা পি আর একটা টুকরা যে কি হবে সেটা বুঝবো কেমনে? সামান্তরিকে কে ফেলবো, সামান্তরিকে কে ফেলবো। এই যে সামান্তরিকে কে ফেলবো, তাহলে একটা টুকরা পি হলে আর একটা টুকরা এই যে এইটার নাম হবে কিউ। বুঝতে পারছো? দুটো ভেক্টর দিয়ে যেমন লব্ধি হয় ঠিক তেমনি লব্ধিকে ভেঙে দুইটা উপাংশ হয়। এইবার অনেকে কি বলতেছে জানো? আর কস থেটা আর সাইন থেটা। ভাই আর কস থেটা আর সাইন থেটা হচ্ছে লম্ব উপাংশ। এই লম্ব উপাংশ ছাড়া ভাগ করা যায় না, যে কোনো উপাংশে ভাগ করা যায় না। লম্ব উপাংশই হইতে হবে এমন এমন কোনো কথা আছে? এই যে এইটা হচ্ছে যে কোনো উপাংশ। লম্ব উপাংশটা কি? লম্ব উপাংশটা হচ্ছে আর কে ভেঙে, এই যেটা আর, তাহলে আর কে ভেঙে দুটো উপাংশ এক লম্ব উপাংশ। লম্ব উপাংশ হচ্ছে যে দুইটা উপাংশ হবে তারা পরস্পরের সাথে লম্ব হবে। এই যে এটা হচ্ছে লম্ব উপাংশ। এটা যদি পি হয় তাহলে লম্ব উপাংশ, দেখো পি আর কিউ পরস্পরের উপর লম্ব। তো লম্ব উপাংশ ছাড়া কি উপাংশে বিভাজন করা যায় না? লম্ব উপাংশ হইতেই হবে এমন কোনো কথা আছে নাকি? এটা পি এটা কিউ, এই পি আর কিউ লম্ব উপাংশ, কিন্তু লম্ব উপাংশ হইতেই হবে এমন তো কোনো কথা নেই। তাহলে আমরা যে কোনো দুইটা উপাংশে ভাঙতে পারি। তাহলে এবার চিন্তা করো এমজি এর একটা ছোট্ট উপাংশ এফসি। বলো তো এমজি এর যে উপাংশটা এফসি সেটা কি এমজি এর লম্ব উপাংশ? বলো, সেটা কি এমজি এর লম্ব উপাংশ? দেখে বলো তো। এমজি এর লম্ব উপাংশ হইলে দেখো এখান থেকে লম্ব টানলে এইটা হইতো লম্ব উপাংশ। এই যে এত বড় হইতো, এত বড় হইতো লম্ব উপাংশ, এত বড়, এইটা হইতো লম্ব উপাংশ। আর আর একটা উপাংশ হইতো এইটা হইতো। ঠিক আছে? তো লম্ব উপাংশ না, উপাংশটা ছোট্ট একটা উপাংশ, এত বড় উপাংশ না। এই যে ছোট্ট একটা উপাংশ এফসি, তাহলে বাকি উপাংশটা কি হবে সেটা আমরা খুঁজে বের করতে চাই। তাহলে ভেক্টরের কনসেপ্ট, কোন কনসেপ্ট? ভেক্টরের কনসেপ্ট। ভেক্টরের কনসেপ্ট দিয়ে বাকি উপাংশটা আমরা পেয়ে যাব কিভাবে? সামান্তরিক আঁকলে। বাকি উপাংশটা আমরা পেয়ে যাব কি আঁকলে? সামান্তরিক আঁকলে। এই এটা এফসি, আর একটা উপাংশ এই বরাবর, এই বরাবর আর একটা উপাংশ, এই বরাবর আর একটা উপাংশ। এইটা তাহলে কি হবে? এমজি কে ভেঙে এই উপাংশটা এফসি, এমজি কে ভেঙে এমজি কে ভেঙে এই উপাংশটা এফসি, তাহলে এই যে উপাংশটা এইটাই হবে এম জি প্রাইম। ওই যে এমজি কে ভেঙে একটা উপাংশ যদি এফসি হয় আর একটা উপাংশ হবে এম জি প্রাইম। এবার তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি এখানে। পরিচয় দাও, বাড়ির ঠিকানা বলো। বাড়ির ঠিকানা ঘোষপাড়া বা বাড়ির ঠিকানা রাজশাহী এটা বলবা না, বাড়ির ঠিকানা ল্যামডা অক্ষাংশে। তোমার বাড়ি ল্যামডা অক্ষাংশে। এইবার একটা চিন্তা করো সামান্তরিক, এটা সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল হইলে এইটা যদি এফসি হয়, এইটা যদি এফসি হয় তাহলে তো ভাই এইটাও এফসি, এইটাও এফসি। এবার দেখো এখানে একটা সুন্দর ত্রিভুজ হয়েছে, এই যে একটা ত্রিভুজ। এই ত্রিভুজটাকে উঠাই নিয়ে আসি আমরা, এই ত্রিভুজটাকে উঠাই নিয়ে আসি। এই তাহলে এটা হচ্ছে এম জি প্রাইম, এইটা হচ্ছে এম জি, এই কোণটা ল্যামডা, আর এইটা হচ্ছে এফসি, এটা হচ্ছে এফসি। একটা ত্রিভুজ। এবার ত্রিভুজের একটা সুন্দর সূত্র লিখব, ত্রিভুজের একটা সুন্দর সূত্র লিখব। দেখো তো মনে টনে পড়ে কিনা। এটা একটা ত্রিভুজ এ বি সি। এ কোণের বিপরীত বাহু ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি। তো আমি যদি কস বি সূত্র লিখি, কস বি, তাহলে এটা ইকুয়াল টু দিলাম দাগ, কস বি, বি এর বিপরীত বাহু ছোট হাতের বি। সূত্রটা কস সূত্রটা লেখার সিস্টেম, কস বি কোণের বিপরীত বাহু মাইনাস বি স্কোয়ার, বাকি দুই বাহু এ আর সি। তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার নিচে টু এ সি, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার নিচে টু এ সি, কোজাইন সূত্র। এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব, কস ল্যামডা। ঠিক আছে? যেহেতু এই পৃষ্ঠায় জায়গা নাই তাহলে এই পৃষ্ঠায় আসো। এবার এই পৃষ্ঠায় আসো, এরকম ছিল। এটা হচ্ছে এম জি প্রাইম,
আমি লাস্টে একটা কোশ্চেন জিজ্ঞেস করব, দেখি কে কে উত্তর দিতে পারে। সুন্দর করে খেয়াল করবা কিন্তু। এটা হচ্ছে mg, এটা ল্যামডা, আর এইটা fc, এটা fc। তাহলে cos ল্যামডা, cos ল্যামডা কোণের বিপরীতটা mg প্রাইম, তাহলে মাইনাস mg প্রাইম, তাহলে m স্কয়ার জি প্রাইমের স্কয়ার। বুঝতে পারছো? m স্কয়ার জি প্রাইমের স্কয়ার, সন্নিহিত দুইটা বাহু mg আর fc, তাহলে m স্কয়ার জি স্কয়ার প্লাস fc এর স্কয়ার 2mg fc, 2mg fc। এটা কি সবাই বুঝছো? এবার কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করলে m স্কয়ার জি স্কয়ার প্লাস fc স্কয়ার, ভাই fc ইকুয়াল টু আমরা বের করেই রাখছিলাম m ওমেগা স্কয়ার r। ঠিক আছে, আগের বার বের করা আছে m ওমেগা স্কয়ার r, m ওমেগা স্কয়ার, এই যে ছোট হাতের r মানে বড় হাতের r cos ল্যামডা, একই তো চিত্র, এটা r, এটা বড় হাতের r, এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ বড় হাতের r, তাহলে একই চিত্র কিন্তু। তাহলে আমরা এখানে বের করে রাখছিলাম এই যে ছোট হাতের r ইকুয়াল টু বড় হাতের r cos ল্যামডা। তাহলে বসায় দাও, ছোট হাতের r ইকুয়াল টু বড় হাতের r cos ল্যামডা। ওকে, তাহলে m স্কয়ার জি স্কয়ার প্লাস fc স্কয়ার, fc মানে এটা তার স্কয়ার, তাহলে m স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 r স্কয়ার cos স্কয়ার ল্যামডা মাইনাস m স্কয়ার জি প্রাইমের স্কয়ার ইকুয়াল টু 2 mg fc, fc এটা m ওমেগা স্কয়ার r cos ল্যামডা, m ওমেগা স্কয়ার r cos ল্যামডা 2mg fc, 2mg fc ইনটু cos ল্যামডা, ইনটু cos ল্যামডা। বোঝা গেছে? এখন দেখো m স্কয়ার m স্কয়ার m স্কয়ার m m কাটাকাটি, m m কাটাকাটি, তাহলে জি স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 r স্কয়ার cos স্কয়ার ল্যামডা জি প্রাইম স্কয়ার ইকুয়াল টু, এখানে হিসাব করলে 2 জি ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা। এবার দেখো কাটাকাটি করে অনেক কমাই ফেলছি না, আরও কমাবো, আরও কমাবো। কেমনে? আমাদের ইচ্ছা করতেছে এইটারে ধরে জিরো বানাই দিতে, এইটার সমান জিরো। ভাই মানে গায়ের জোর, হ্যাঁ গায়ের জোর। ওমেগার পাওয়ার কত আছে? 4। ওমেগার মান দেখছো? এই যে ওমেগার মান দেখো 10 টু দি পাওয়ার -5, দেখছো তো? 10 টু দি পাওয়ার -5 যদি হয় তাহলে ওমেগা টু দি পাওয়ার 4, ভাই এ তো টেন্স টু জিরো। কারণ কি, এর পাওয়ার যদি 4 হয় তাহলে ওমেগা -5 4, তাহলে ওমেগা মানে 10 টু দি পাওয়ার আর কি, 10 টু দি পাওয়ার -20। তো ভাই এ তো থাকা না থাকা সমান কথা, এ তো জিরোর খুবই কাছাকাছি মান। 10 টু দি পাওয়ার -20, বুঝতে পারতেছো কাহিনী? তাহলে এটা জিরো, এটা বাদ, এটা জিরো বসে দিলাম। ঠিক আছে, খুব বেশি আবেগী হওয়া যাবে না, একটু আবেগী হওয়া যাবে কিন্তু অনেক বেশি আবেগী হওয়া যাবে না। এইটারে জিরো বসাইলে আবার বলতে পারো ভাই ওমেগা স্কয়ার, তাহলে এইটাও তো জিরো। ভাই এইটাও যদি জিরো বসাই দাও তাহলে লাভ কি তোমার? কি ডেরিভেশন করতেছো তুমি? কিসের ডেরিভেশন করতেছো তুমি? তাহলে তো কি হয়ে গেল, জি স্কয়ার মাইনাস জি প্রাইম স্কয়ার ইকুয়াল টু জিরো। তার মানে কি, জি প্রাইম সমান সমান জি। তাহলে পরিবর্তন কই? পরিবর্তনটা খুবই ক্ষুদ্র পরিবর্তন। এটারে 10 টু দি পাওয়ার -20, এটারে জিরো লিখতে পারো, বাট এইটারেও যদি জিরো লিখো তাহলে তো ভাই কি হইলো, তাহলে তো মানে কোনো পরিবর্তনই তুমি পাবে না। তো এই কারণে কিছু তো রাখতে হবে, তাই না? খুব বেশি তো মানে ঝামেলা করা যাবে না। তাহলে এইটা থাকবে, এইটাকে আমরা বাদ দিয়ে দিলাম। আমাদের টার্গেট জি প্রাইম বের করা, এই যে জি প্রাইম কাছাকাছি চলে আসছে প্রাইম। তাহলে জি প্রাইম স্কয়ার ওই পাশে নিয়ে গেলাম, ওই পাশে নিয়ে গেলাম, এইটা তাহলে এই পাশে আসবে। তাহলে জি স্কয়ার মাইনাস 2g ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা, 2g ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা। ওকে, এবার জি প্রাইম স্কয়ার, এখান থেকে এবার জি স্কয়ার কমন নিলাম, জি স্কয়ার আমরা কমন নিলাম। জি স্কয়ার কমন নিয়ে দেখো কি থাকে, জি স্কয়ার কমন নিয়ে থাকে 1 মাইনাস 2 জি স্কয়ার কমন নিচ্ছি কিন্তু এখানে তো একটা জি, ওকে সমস্যা নেই। ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা ডিভাইডেড বাই জি, ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা ডিভাইডেড বাই জি। কথা বুঝছো? জি স্কয়ার কমন নিলাম,
ঠিক আছে, জি স্কোয়ার কমন নিলাম, জি স্কোয়ার জি কাটাকাটি করে দেখো জি পড়ে আছে। এবার বর্গমূল করে দাও, কারণ আমাদের টার্গেট জি প্রাইমের মান, এই তো জি প্রাইম পেয়ে গেছি, জি প্রাইম বর্গমূল করে, তাহলে জি স্কোয়ার বর্গমূল করলে জি। এবার 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা ডিভাইডেড বাই জি টু দি পাওয়ার হাফ, মানে রুট, তাহলে টু দি পাওয়ার কত, হাফ। ওকে, এইবার ছোটবেলার সেই সূত্র মনে আছে কিনা, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, 1 প্লাস এন এক্স প্লাস এন এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার প্লাস ডট 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 চলতেই থাকবে। হ্যাঁ, তাহলে 1 প্লাস এক্স, সূত্র কিন্তু 1 প্লাস এক্স, মাইনাস আছে, তাহলে মাইনাস সহই, এই যে মাইনাস সহই, এই যেটা, এটা হচ্ছে আমাদের এক্স, আর এই যে হাফ, এটা হচ্ছে আমাদের এন। তাহলে আমরা যদি এবার ওই সূত্রটা অ্যাপ্লাই করি এখানে, দ্বিপদী বিস্তৃতির সূত্র, জি প্রাইম জি 1 প্লাস এক্স, এইটা পুরোটা এক্স, ঠিক আছে, এই যে 1 প্লাস পুরোটা এক্স, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, তাহলে 1 প্লাস এন এক্স, 1 প্লাস এন এর মান হাফ, এক্স এর মান মাইনাস 2 ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা ডিভাইডেড বাই জি। ঠিক আছে, তাহলে 1 প্লাস এন এক্স বসালাম, তারপরে প্লাস এন এন মাইনাস 1 ডট 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 চলতেই থাকবে, এন এন মাইনাস 1 ডট 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 চলতেই থাকবে। এই 2 আর 2 কাটাকাটি, 2 2 কাটাকাটি, 2 আর 2 কাটাকাটি, তাহলে জি প্রাইম জি ইন্টু 1 মানে জি। ঠিক আছে, দেখো জি এর সাথে এটা গুণ হলে জি আর জি কাটাকাটি, আর এখানে থাকলো মাইনাস 2 2 তো কেটে গেছে, মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। দেখো আবার বলতেছি জি ইন্টু 1 মানে জি, জি এর সাথে এটা যখন গুণ হবে জি আর জি কাটাকাটি, তাহলে পড়ে থাকলো কি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, তাহলে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এবার খাতাটা উল্টাও, খাতা উল্টায় দেখো আগে কি পাইছিলাম, দেখো তো সেই সূত্রটা আমরা পাইলাম কিনা, আগে যে সূত্রটা আমরা পাইছিলাম সেই সূত্রটা পাইলাম কিনা বলো। এই হচ্ছে আমাদের কাহিনী, তো এটাই হচ্ছে আসল ডেরিভেশন। তো ক্ষমা করে দাও আমাকে, তোমাদের কষ্ট দিয়ে ফেলছি অনেক, বাট এই কষ্টটা দিতেই হইতো, কারণ মেইন প্রসিডিউরটা আমাদের শিখতে হতো। আমরা আসলে কি চাই, আমরা আসলে সঠিক কনসেপ্টে করতে চাই, কেন্দ্রমুখী বল দিয়ে করতে চাই। তো কেন্দ্রমুখী বল দিয়ে করলাম, এই হচ্ছে আমাদের হিসাব। বুঝতে পারছো? ক্লিয়ার? তো চলো সুন্দর করে তুলে ফেলো। দাদা এই চ্যাপ্টার দেখে তো ভয় লাগতেছে, ভয় লাগার কিচ্ছু নাই, কে বলছে এই চ্যাপ্টারে ভয় আছে? কোনো ভয় নেই, ডেরিভেশন দেখো, তারপরে তো খেলা হবে সূত্র নিয়ে। দাদা পৃথিবী তো এমজি বলে কেন্দ্রের দিকে টানছে, আবার ঘোরার কারণে এফসি বল তৈরি হচ্ছে, তাহলে এমজি লব্ধি হয় কিভাবে? এটা তো উপাংশ হবে, তাই না? হ্যাঁ অবশ্যই, এমজি প্রকৃত ছিল, এমজি ছিল প্রকৃত, পৃথিবী কেন্দ্রের দিকে টানতেছিল প্রকৃত এমজিতে, যদি পৃথিবী না ঘুরতো তাহলে। ঘুরতেছে বিধায় এমজি তো ভেঙে গেছে, এমজি এর একটা উপাংশ কেন্দ্রমুখী বলের যোগানে খরচ হয়ে গেছে এফসি, এই যে এফসি, একটা উপাংশ কেন্দ্রমুখী বলের যোগানে খরচ হয়ে গেছে এফসি, আর একটা উপাংশ কত, এমজি প্রাইম। তাহলে এই এমজি কিন্তু নাই, এই পৃথিবী তো নড়ে গেল, এই এমজি কিন্তু নাই, আছে কোনটা, এমজি প্রাইম। তুমি কোনটা টের পাইতেছো? তুমি তো টের পাইতেছো এমজি প্রাইম, তুমি টের পাইতেছো জি প্রাইম, তাহলে জি প্রাইম টের পাইলে তুমি কোনটা টের পাচ্ছ? তুমি টের পাচ্ছ এমজি প্রাইম, আপাত ওজন, প্রকৃত ওজন টের পাচ্ছ না। বুঝতে পারছো? ক্লিয়ার? এইবার তোমাকে আমি যে কোশ্চেনটা করতে চাইছিলাম, দেখি কে কে উত্তর দিতে পারো। আমি একটা স্টেটমেন্ট দিব, এটা সত্যি নাকি মিথ্যা যাচাই করবা, দেন কেন। ঠিক আছে? স্টেটমেন্টটা হচ্ছে, আমরা না পুরোপুরি পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হই না, আমরা পুরোপুরি পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হই না। আমরা বলি না যে আমরা কেন্দ্রের দিকে আকর্ষিত হচ্ছি, পৃথিবী আমাদেরকে কেন্দ্রের দিকে টানতেছে, আমরা পুরোপুরি আসলে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হই না। তো এই স্টেটমেন্টটা সত্যি না মিথ্যা, এবং দেন কি কারণে সত্যি বা কি কারণে মিথ্যা, বলো 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 বলো। সত্যি, এবার কারণটা বলো। স্টেটমেন্টটা সত্যি, ওকে থ্যাংক ইউ। কারণটা কি বলো, কারণটা কি? ইয়েস,
এই যে সালসাবিল পিঙ্কি বলছে এম জি প্রাইম, ইয়েস এম জি প্রাইম হচ্ছে কারণ। তুমি কোনটা ফিল করতেছো বলো, কোনটা ফিল করতেছো? পৃথিবী না ঘুরলে এম জি ফিল করতা? তো বলো, তুমি জন্ম নেওয়ার পর থেকে পৃথিবী থামছে নাকি, না ঘুরছে? বলো বলো, তুমি জন্ম নেওয়ার পর থেকে পৃথিবী কি ঘুরছে, তাই তো? এখনো তো ঘুরছে, এই যে পড়তেছো এখনো তো ঘুরছে। তো কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছ না, দিতে হচ্ছে তো এফসি। তো দিলে এমজি যদি কেন্দ্রমুখী বলের যোগান কিছু এফসি দিয়ে দেয়, তাহলে তো এমজি নেই তো ভাই, আছে কোনটা? এমজি প্রাইম। তাহলে এক্সিস্ট করতেছে কোনটা আসলে? এমজি প্রাইম। আমরা ফিল করতেছি কোনটা? এমজি প্রাইম। তাহলে আমরা আসলে পৃথিবীর যে টান বলটা টের পাচ্ছি সেটা এমজি প্রাইম, নট এমজি। এবার তুমি দেখো তো এমজি প্রাইম কোন দিকে? এমজি প্রাইম সেটা কি পুরোপুরি পৃথিবীর কেন্দ্রের দিকে? দেখো, পৃথিবীর কেন্দ্রের দিকে ছিল এমজি, কিন্তু এমজি প্রাইম হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে সামান্য একটু দূরে সরে, সামান্য একটু দূরে সরে। তাহলে আমরা পুরোপুরি পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হই না, আমরা এমজি প্রাইম ফিল করি। বুঝতে পারছো? তাহলে লিখে রাখতেছি, আমরা আমরা এমজি প্রাইম অনুভব করি, সুতরাং আমরা পুরোপুরি পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হই না, পুরোপুরি পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হই না। বুঝতে পারছো? এবার বলো তাহলে প্রকৃত জি হচ্ছে এটা, মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। এই প্রকৃত জিটা আসলে কি? মানে এই প্রকৃত জিটা কি? প্রকৃত জি বলতে কি বুঝবো বলো তো? পৃথিবী যদি না ঘুরতো তাহলে যেটা জি হইতো। পৃথিবী যদি না ঘুরতো তখন অভিকর্ষ স্তরণ হচ্ছে প্রকৃত জি, তখন অভিকর্ষ স্তরণ। তাহলে আমরা আসলে এটা ফিলই করতে পারি না, এই জিটা আমরা ফিলই করতে পারি না, কারণ পৃথিবী ঘুরতেছে, ওমেগা আছে, সুতরাং এটা থেকে এটা বাদ যাচ্ছে, বাদ গিয়ে এইটা আমরা ফিল করতে পারতেছি, এটাই আমরা অনুভব করতে পারতেছি, এবং এটার জন্যই আপত ওজন এম জি প্রাইম আমরা টের পাচ্ছি। তাহলে এই জিটা কোন জায়গার জি? এই জিটা হচ্ছে পৃথিবী না ঘুরলে জি এর মান যেটা হইতো সেটা, এটা হচ্ছে কথা। বুঝতে পারছি? ক্লিয়ার? এবার আসো আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানের এই তারতম্যটা দেখব। দেখো, এক এক অক্ষাংশে জি এর মানের পরিবর্তন এক এক রকম হবে, এক এক অক্ষাংশে জি এর মানের পরিবর্তন এক এক রকম হবে। এটা কি? বিষুব রেখা। আর এটা কি? এটা হচ্ছে মেরু রেখা। এটা বিষুব রেখা, এটা মেরু রেখা। মেরুতে এই যে কোনটা ল্যামডা, দেখো মেরুতে ল্যামডা 90 ডিগ্রি, মেরুতে এই পয়েন্টে ল্যামডা 90 ডিগ্রি। আর বিষুব রেখায় এই পয়েন্টে দেখলে ল্যামডা কত, অক্ষাংশ কত? বিষুব রেখায় এই পয়েন্টে দেখো কোনো কোণ নাই, এই পয়েন্টে কোনো কোণ নাই, ভার্টিক্যাল কোনো কোণ নাই। তাহলে বিষুব রেখায় ল্যামডা হচ্ছে 0 ডিগ্রি, ল্যামডা হচ্ছে 0 ডিগ্রি। ওকে, এখন আসো মেরুতে এবং বিষুব রেখায় জি এর মানটা কত হবে সেটা আমরা ফিল করতে চাই। মেরুতে এবং বিষুব রেখায় জি এর মানটা কত হবে এটা আমরা ফিল করতে চাই। দেখো, বিষুব রেখায় জি প্রাইম এটা হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। তো ল্যামডা 0 ডিগ্রি, ল্যামডার মান 0, তাহলে জি প্রাইম হবে জি মাইনাস ওমেগা স্কয়ার আর। এটা হচ্ছে বিষুবে। মেরুতে কি হবে? মেরুতে হবে জি প্রাইম জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা, ল্যামডা 90 ডিগ্রি, কজ 90 0, তাহলে এটা বাদ। তাহলে তখন জি প্রাইম হবে জি, তখন জি প্রাইম হবে জি। কি কথা কি বুঝছো? জি প্রাইম জি। তাহলে এই পয়েন্টে জি মাইনাস ওমেগা স্কয়ার আর এই পয়েন্টে জি প্রাইম জি। তাহলে আমরা একটু আগে বলতেছিলাম যে আমরা আসলে আমাদের একটা দুর্ভাগ্য কি জানো? আমাদের একটা মানব জীবনের ব্যর্থতা। ঠিক আছে, মানব জীবনের একটা ব্যর্থতা কি? ব্যর্থতা হচ্ছে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা আসলে প্রকৃত জিটেরই পাই না, আমরা নিজেদের প্রকৃত ওজন অনুভব করে যেতেই পারি না। তুমি জন্ম নিছো, এবার তুমি মরে যাবা, ধরো এই যে জীবদ্দশায়, এই যে তোমার জীবনকাল, এই জীবনকালে তুমি
তোমার নিজের ওজন কখনোই টের পাও না, তাই না? বলো, পাও? পাও না। কেন পাও না? তুমি সেই দিনই তোমার প্রকৃত ওজনটা টের পাইতা যদি পৃথিবীর ঘূর্ণন কোনোদিন বন্ধ হইতো। এখন পৃথিবীর ঘূর্ণন কি বন্ধ হবে? না। তাহলে তুমি তোমার প্রকৃত ওজন টের পাবা না। পৃথিবী ঘুরছে বিদায় জি থেকে ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা বাদ যাচ্ছে, তুমি জি প্রাইম টের পাচ্ছ, আর জি প্রাইমের জন্য তুমি তোমার আপাত ওজন অনুভব করতেছো, প্রকৃত ওজন তুমি টের পাচ্ছ না। এইবার এইবার আমি তোমার একটা কথা বলতেছি, একটু বুঝে শুনে অ্যান্সার দাও। তুমি যদি মনে করো যে আমি আমার জীবদ্দশায় নিজের প্রকৃত ওজন একবার না একবার অনুভব করে তারপরে মরে যেতে চাই, এটা তোমার জীবনের উইশ, যে আমি কি চাই, আমি মরার আগে অ্যাটলিস্ট একবার নিজের প্রকৃত ওজনটা অনুভব করে যেতে চাই। এবার বলো, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তোমার যখন অনেক টাকা পয়সা হবে তুমি তোমার এই শখটা পূরণ করতে পারো। কিভাবে সম্ভব? তুমি মেরুতে চলে যাবা, মেরুতে চলে যাবা, মেরুতে গিয়ে এই পয়েন্টে গিয়ে দাঁড়াবা। এই পয়েন্টে যখন তুমি এই পয়েন্টে দাঁড়াবা তখন তুমি যে অভিকর্ষ স্তরণটা টের পাবা সেটাই প্রকৃত অভিকর্ষ স্তরণ জি। দেখো কমে যাচ্ছে না, একটু বিয়োগ হয়ে যাচ্ছে না। তাহলে তখন তুমি প্রকৃত জিটাই টের পাবা, অর্থাৎ প্রকৃত ওজনটা অনুভব করতে পারবা। তাহলে তুমি তোমার জীবদ্দশায় যদি মেরুতে কোনোদিন যাইতে পারো তুমি তোমার প্রকৃত ওজনটা টের পাবা। বাট মেরু ছাড়া অন্য জায়গায় কিন্তু তুমি টের পাবা না। দেখো কনসেপচুয়ালি যদি বলি যে মেরুতে দাঁড়াইলে কেন আমরা প্রকৃত ওজন টের পাই, দেখো যে এখানে আছে সে সবচেয়ে বড় ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরে বিষুবে, যে এখানে আছে সে ছোট ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরে, যে এখানে সে আরো ছোট ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরে, যে এখানে আছে সে ঘোরেই না, সে কোনো বৃত্তাকার পথে ঘোরেই না। যেহেতু বৃত্তাকার পথে এ ঘোরেই না, মেরুতে দাঁড়ানো, পৃথিবী ঘুরতেছে ঘুরুক, ও ওখানে দাঁড়ায় থাকবে, ও তো ঘুরবে না, ওর তো কোনো বৃত্তাকার পথে ঘোরা লাগতেছে না। তাহলে যেহেতু ও বৃত্তার পথে ঘুরছে না, ওর কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া লাগবে না। কেন্দ্রমুখী বলের যোগান যেহেতু দেওয়া লাগবে না সেহেতু ওর ওজন কমবে না। ওজন যদি না কমে তাহলে প্রকৃত ওজনটাই টের পাবে, প্রকৃত জিটাই টের পাবে। সবচেয়ে দুর্ভাগাকে, সবচেয়ে নিজের ওজন সবচেয়ে কম টের পাইকে, যে যে বিষুবে আছে, যার বাড়ি বিষুব অঞ্চলে, সে সবচেয়ে নিজের ওজন বেশি টের পায়, মানে বেশি কম টের পায়, তার ওজন সবচেয়ে বেশি কমে যায়। কেন? কারণ ও বিশাল বড় ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরে। দেখো ও সবচেয়ে বড় ব্যাসার্ধের বৃত্তাকার পথে, বড় বৃত্তাকার পথে ঘুরতেছে। তাহলে বড় বৃত্তাকার পথে ঘুরতে গেলে ওমেগা স্কোয়ার এম ওমেগা স্কোয়ার আর এর মান সবচেয়ে বেশি, তাহলে ওর বেশি কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। আর এই কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে? ওজনের একটা অংশ গিয়ে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাহলে ওর কিন্তু সবচেয়ে বেশি কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার কারণে ওর ওজন কিন্তু সবচেয়ে বেশি কমে যায়। তাহলে ও হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগা। বুঝতে পারছো? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কি হইল? আহ্নিক গতির জন্য মেরু থেকে বিষুবের দিকে আসতে থাকলে জি এর মান বাড়তে থাকে, অভিকর্ষ ত্বরণ কমতে থাকে, অভিকর্ষ ত্বরণ কমতে থাকে। কি কথা কি বুঝছো? অভিকর্ষ ত্বরণ কমতে থাকে। তাহলে বলো মেরু ও বিষুবের জি এর তারতম্য কত? মেরু ও বিষুবের জি এর তারতম্য কত? বলো তারতম্য কত? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। তাহলে তারতম্য ডেল জি, এই যে এইটা আর এটার তারতম্য ডিফারেন্সটা কত? দেখেই তো বোঝা যাচ্ছে ডিফারেন্সটা, পার্থক্যটা কত, পরিমাণ পার্থক্য ওমেগা স্কোয়ার আর। তাহলে এটা মেরু এবং বিষুবের জি এর তারতম্য। কি কথা কি ক্লিয়ার? বোঝা গেছে? এবার একটা জিনিস খুব ভালো করে দেখো, এই যে আমরা সূত্র লিখি জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। বলো ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। একটু আগে আমি লিখে দিছিলাম এই জি এর পরিচয়টা কি? জি এর পরিচয় হচ্ছে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে যে অভিকর্ষ ত্বরণ হবে। পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে তখন প্রকৃত অভিকর্ষ ত্বরণ। তাই তো? এটা তো বুঝতে পারছো? অভিকর্ষ ত্বরণ এটা একটু আগে লিখে দিছিলাম, তাই তো? এইবার এইটাকে আরেকটা কথা লিখতেছি, তুমি আমার বুঝাই দিবা, আমি বুঝবো না এগুলো, আমি পারি না। এটার অথবাই আরেকটা কথা লিখতেছি, এই যে জি এটা হচ্ছে মেরুর অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। বলো তুমি বুঝলা কিনা, আমার বুঝাই দিতে পারবা কিনা? মেরুর অভিকর্ষ ত্বরণ কি বলছে? যে এটা তো প্রকৃত,
তো পৃথিবী প্রকৃত কখন টের পাইতাম? যদি পৃথিবী না ঘুরতো, পৃথিবী না ঘুরতো তখন প্রকৃতটা টের পাইতাম, তাই তো? পৃথিবী না ঘুরলে যে অভিকর্ষ ত্বরণ হইতো সেটাই হচ্ছে এটা। তো সেই প্রকৃত জিটা কে টের পাচ্ছে? কে? যে বিষুবে আছে সে। যে বিষুবে আছে সেই তো প্রকৃত জিটা টের পাচ্ছে। যেটা প্রকৃত সেই প্রকৃতটা টের পাচ্ছে কে? যে বিষুবে আছে। তাহলে এটাকে আমরা বিষুবের জি বলতে পারি? সরি 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 সরি, যে মেরুতে আছে, যে মেরুতে আছে এটা হচ্ছে প্রকৃত জি। তো প্রকৃত জিটা কে টের পাচ্ছে? যে মেরুতে আছে, যে মেরুতে আছে। তাহলে যে মেরুতে আছে সে এইটা টের পাচ্ছে, তাহলে এটা মেরুর জি লিখতে পারি, এটা মেরুর জি, মেরুর অভিকর্ষ স্তরণ। তাহলে এটা প্রকৃত অভিকর্ষ স্তরণ, একটা হচ্ছে পৃথিবী ঘূর্ণন বন্ধ হয়ে গেলে যে জি হবে সেটা, আর একটা হচ্ছে মেরুর জি। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা, তাহলে ম্যাথ করা যাবে। এবার তুমি বলো, তুমি তরমুজ, ঠিক আছে, ওয়াটারমেলন বিক্রি করবা, তুমি বিক্রি করবা, তুমি ক্রয় করবা এবং বিক্রয় করবা, এবং বিক্রয় করবা। তুমি কিনবা, পাইকারি দামে কিনবা, কিনে ওইগুলো আবার বেচবা। তুমি কোথায় কিনবা, কোথায় বেচবা? বলো, কোথায় কিনলে লাভ, কোথায় বেচলে লাভ? বলো বলো। হ্যাঁ এই তো বলো, তুমি ওয়াটারমেলন কোথায় কিনবা, কোথায় বেচবা? বলো দেখি তুমি কেমন কেমন বিজনেসম্যান হইতে পারবা। ঠিক আছে, ধরো যে পড়াশোনা পড়াশোনা করে যদি ভবিষ্যৎ মনে করো অন্ধকার দেখো, তাহলে তো মনে করো এই ব্যবসাগুলো শিখে রাখতে হবে। যে ভালো বিজনেস আইডিয়া দিচ্ছি কিন্তু, পর্যাবৃত্ত গতিতে একটা বিজনেস আইডিয়া দিছিলাম, এই যে এখন এই অধ্যায়ে একটা বিজনেস আইডিয়া দিচ্ছি। তুমি পাইকারি দামে কিনবা, তো তুমি কিনবা কোথায়? যেখানে তুমি বেশি পরিমাণ পাবা, বেশি পরিমাণ পাবা সেখানে তুমি কিনবা। ঠিক আছে, আমরা ধরো কেনা বেচা করি নিউটন এককে, কেজি এককে না। অনেকে বলতে ভাই কেজি তো একই, কেজি এককে না, আমরা নিউটন এককে, ওজন, ওজন দিয়ে পরিমাপ করি। ঠিক আছে, পরিমাপ করা হয় ওজন এককে, পরিমাপ হয় ওজনে, ওজন অর্থাৎ নিউটন এককে। ঠিক আছে, কেজিতে না, এটা মাথায় রাখবা। অনেকে বলতে ভাই কেজি তো একই থাকবে, নিউটনে, নিউটনে, অর্থাৎ এম এর সাথে জি গুণ হবে। তাহলে তুমি কোথায় কিনবা, কোথায় গিয়ে বেচবা? দেখো চিন্তা করো, মেরুতে, মেরুতে প্রকৃত মান টের পাবা, জি এর মান প্রকৃত টের পাবা, আর বিষুবে কম টের পাবা। তাহলে তুমি যখন কিনবা, তো ধরো ধরো 100 নিউটন, 100 নিউটন কিনবা, 100 নিউটন তরমুজ কিনবা। ঠিক আছে, নিউটন কেজি না, নিউটন, 100 নিউটন কিনবা। তো এইটা তুমি মেরুতে গেলে ও বেশি বেশি পরিমাণটা বেশি হবে, বিষুবে আসলে পরিমাণটা কম হবে। তাহলে দেখো একই জিনিস, এই যে এই তরমুজ, আসো এই পৃষ্ঠায় যাই, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। এবার চিন্তা করো যে এটা ধরো ওয়াটারমেলনের একটা খণ্ড, ঠিক আছে, এই যে লাল তরমুজ, ভিতরে লাল, এইটা এইটুকুর পরিমাণ কত? এইটুকুর পরিমাণ হচ্ছে সে 100 নিউটন, এইটুকুর পরিমাণ 100 নিউটন। এই 100 নিউটন যখন এইখানে নিয়ে আসবো আমি, এই 100 নিউটনকে যখন এইখানে আমি নিয়ে আসবো, তখন কি সে 100 নিউটন হবে? বলো, এখানে কি 100 নিউটন হবে? কম হবে না বেশি হবে? বলো, কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে 100 নিউটন ধরো হয়ে গেল সে 95 নিউটন হয়ে গেল, 95 নিউটন। পরিমাণ তো একই, তাই না? পরিমাণ একই না? এটা যা এটা তো তাই। তাহলে এখানে জি বেশি থাকার কারণে ওজন বেশি দেখাচ্ছিল, এখানে জি কম হওয়ার কারণে ওজনটা কম হচ্ছে। তাহলে এবার তুমি কিনে বিক্রি করবা, তাহলে তুমি কিনবা এখান থেকে, কারণ এখানে যখন তুমি কিনবা তখন তুমি 95 নিউটনের দাম দিয়ে কিনবা। ঠিক আছে, 95 নিউটনের দাম দিয়ে কিনবা, তাহলে এখান থেকে কিনবা, এখানে কিনবা, ক্রয় করবা, ক্রয় করবা, আর এই জিনিসটা নিয়ে গিয়ে বিক্রি করবা কোথায়? বিষুবে কিনবা, কিনে নিয়ে গিয়ে বিক্রয় করবা মেরুতে। তাহলে মেরুতে বিক্রয় করবা, মেরুতে বিক্রয় করবা। বলো বুঝতে পারছো কিনা?
বিষুব থেকে কিনবা, কিনে নিয়ে মেরুতে গিয়ে বিক্রয় করবা। বলো বোঝা গেছে? তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। মেরুতে মনে করো আছে, মানুষজন আছে, ধরো ওয়াটারমেলন খাবে, ঠিক আছে, এই ডেলিভারি চার্জের কারণে লস হবে, হ্যাঁ তা হবে, তা হবে। তাহলে সুন্দর একটা বিজনেস আইডিয়া দিলাম, ঠিক আছে? তাহলে তুমি লাগে পড়ো, ঠিক আছে, লাগে পড়ো। তাহলে কালকে থেকে এই বিজনেসে লাগে পড়ো, ভালো বিজনেস কিন্তু। ওকে নাও, চলো এবার যাই। এবার কয়েকটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করতে পারবো। আসো, বলা হচ্ছে 1 নম্বর, ঢাকার অক্ষাংশ 23 ডিগ্রি উত্তর, ঢাকার অক্ষাংশ 23 ডিগ্রি উত্তর। পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে, পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে ঢাকায় 50 কেজি ভরের কোনো ব্যক্তি, ভরের কোনো ব্যক্তি নিজের ওজনের কি তারতম্য অনুভব করবে? নিজের ওজনের কি তারতম্য অনুভব করবে? অনুভব করবে। পৃথিবীর ব্যাসার্ধ বলে দেওয়া আছে 6400 কিলোমিটার, ঠিক আছে। আর আবর্তনকাল 24 ঘন্টা আমরা জানি, ঠিক আছে, আবর্তনকাল 24 ঘন্টা আমরা জানি। তাহলে ঢাকার অক্ষাংশ দেওয়া আছে, ঢাকার অক্ষাংশ দেওয়া আছে 23 ডিগ্রি উত্তর, এই যে এটা ল্যামডা, 23 ডিগ্রি উত্তর দিকে। এই পয়েন্টে 50 কেজি ভরের ব্যক্তি নিজের ওজনের কি তারতম্য অনুভব করবে? ওজনের তারতম্য চাইছে ভাই, তুমি জি এর তারতম্য বের করলে ওজনের তারতম্য হয়ে যাবে। তাহলে এই পয়েন্টে জি যেটা অনুভব করবে, জি প্রাইম, দ্যাট ইজ জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। শোনো, অনেকে করে কি, জি এর মান 9.8 বসাই, ওমেগার মান বসাবে, আর এর মান বসাবে, কজ ল্যামডার মান বসাবে, দিয়ে জি প্রাইম বের করবে। জি প্রাইম বের করার পরে নতুন করে আপত ওজন এম জি প্রাইম বের করবে, আগের প্রকৃত ওজন ডাব্লিউ ইকুয়াল টু এম জি বের করবে, দেন দুটো বিয়োগ করে পরিবর্তনটা বের করবে। কথা হচ্ছে এটা আমি করব না, করব না কেন? এই জি এর মান 9.8, এটা আমার বলে দেওয়া নাই, ঠিক আছে। 9.8 অন মেরুতে কত বা বিষুবে কত, এটা কি আমার বলে দেওয়া আছে? বলে দেওয়া নেই। তাহলে আমি আন্দাজে কেন বসাবো? আমি আন্দাজে বসাবো না। তাহলে আমরা নিব হচ্ছে জি এর মানের পরিবর্তন। যে দেখি এই পয়েন্টে, এই পয়েন্টে কি বলছে, যে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে, বন্ধ হয়ে গেলে, তুমি বলো পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে সে ওজন বেশি টের পাবে না কম টের পাবে? আগে সেটা বলো। ওজন বেশি টের পাবে না কম টের পাবে? আগে সেটা বলো। মানে কি মনে হবে, ওজন বাড়লো না কমলো? বাড়লো। পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে মনে হবে যেন ওজন বেড়ে গেল। কেন? পৃথিবী ঘুরতেছে বিধায় তুমি প্রকৃত জি টের পাচ্ছ না, কম টের পাচ্ছ। পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে বেশি টের পাবা। অর্থাৎ যেটুকু কমে যাচ্ছে সেটুকু ফেরত আসবে, যেটুকু কমে যাচ্ছে ওইটুকু আর কমতো না, ওইটুকু তুমি ব্যাক পাবা। বুঝলা কিনা? তারপর আমি তোমার দেখাচ্ছি, পৃথিবী যদি না ঘুরতো, ঘুরতেছে বিধায় এটা, তাহলে বর্তমানে তুমি এটা টের পাচ্ছ। দেখো বর্তমানে টের পাচ্ছ এটা। এবার ঘূর্ণন বন্ধ হয়ে গেলে, ঘূর্ণন বন্ধ হলে, তাহলে ঘূর্ণন বন্ধ হলে যেটা টের পাবা, ধরো এটাকে বললাম জি ওয়ান প্রাইম, তাহলে ঘূর্ণন বন্ধ হয়ে গেলে জি টু প্রাইম, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তো ঘূর্ণন বন্ধ হয়ে গেলে মানে ওমেগা জিরো। ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায়, না যদি না ঘরে, তাহলে ওমেগা জিরো হয়ে যাবে, এই ওমেগার মানটা জিরো হয়ে যাবে, ওমেগা হবে জিরো। তাহলে তখন তুমি প্রকৃত মানটাই টের পাবে। দেখো প্রকৃত মানটা টের পাবা। তাহলে এখন টের পাচ্ছ এটা, তখন প্রকৃত মান এটা টের পাবা। তাহলে পরিবর্তনটা ডেল জি, ডেল জি, জি টু প্রাইম মাইনাস জি ওয়ান প্রাইম। বোঝা গেছে? আগে টের পাচ্ছিলাম, বর্তমানে টের পাচ্ছিলাম এটা, ঘূর্ণন বন্ধ হলে এটা টের পাবো। তাহলে জি টু প্রাইম থেকে এটা বাদ দাও। এবার জি টু প্রাইম মানে জি মাইনাস জি ওয়ান প্রাইম, এই যে এটা জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, জি জি কাটাকাটি, মাইনাসে মাইনাস প্লাস,
তাহলে ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তাহলে এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ বাড়বে, তাহলে অভিকর্ষ ত্বরণ এতটুকু বাড়বে, তাহলে ওজন কতটুকু বাড়বে? তাহলে ডেল ডাব্লু এম ডেল জি, এম ডেল জি। তাহলে এম এর মান 50, এম ডেল জি হচ্ছে ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। না এবার মান বসাও, 50 ওমেগা হচ্ছে 2 পাই/টি, টি হচ্ছে 24 ঘন্টা, তাহলে 24 গুণ 3600, তার স্কোয়ার, আর এর মান 6400 কিলোমিটার। আর কজ ল্যামডা, কজ 23 ডিগ্রি, তার স্কোয়ার। তাহলে কজ 23 তার স্কোয়ার গুণ 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 গুণ 50 গুণ 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 24 গুণ 3600, তার পাওয়ার 2। তাহলে দেখো তো ভাইয়া আসছে কত? 1.4339। দেখো এত নিউটন আসছে কিনা, এই তো হয়ে গেল। ঠিক আছে, এই যে এভাবে করলাম না, একেবারে ভেঙে চুরে করে দিছি। এবার দেখো একটু বুদ্ধি খাটাই করো, জি প্রাইম একটু বুদ্ধি খাটাই করো, অর জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এদিকে তাকো, পৃথিবী না ঘুরলে টের পাইতাম এটা, পৃথিবী ঘুরতেছে বিধায় এটা থেকে এটা বাদ যাচ্ছে। তাহলে পৃথিবী না ঘুরলে এটা টের পাইতাম, ঘুরতেছে বিধায় এটা টের পাচ্ছে, অর্থাৎ এটা থেকে এটা বাদ যাচ্ছে। তাহলে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে আমি এইটা আবার ফেরত পাবো, এটা আর বাদ যাবে না, বাদ যাবে না, আমি আবার ফেরত পাবো। তো এটাই এটাই হচ্ছে ডেল জি, এটাই ডেল জি। তাই তো হয়েছে, দেখো তো ডেল জি, বুঝতে পারছো? অথবা আমি তোমার এখান থেকেও হিসাব করে দেখাচ্ছি। দেখো ঘূর্ণন বন্ধ হয়ে গেলে এটা টের পাবো, কিন্তু এখন টের পাচ্ছি এটা। তাহলে পরিবর্তনটা কত? ডেল জি কত? ডেল জি ঘূর্ণন বন্ধ হয়ে গেলে এটা টের পাবো, এই প্রকৃত মান টের পাবো, কিন্তু এখন টের পাচ্ছি এটা। তাহলে জি মাইনাস জি প্রাইম। এবার এই লাইন থেকে একটু হিসাব করো তো, জি মাইনাস জি প্রাইম, এই লাইন থেকে হিসাব করো। এইটারে এই পাশে নাও, এইটারে এই পাশে নাও, এইটা যদি এই পাশে চলে আসে তাহলে জি মাইনাস জি প্রাইম মানেই তো এইটা চলে আসবে। কথা কি বুঝছো না বুঝো নাই? তাহলে জি মাইনাস জি প্রাইম এটা মানেই ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তাহলে অতএব ডেল ডাব্লু এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। কি কথা কি বুঝছো? এইভাবে করা যাবে, মানে খুবই সহজ জিনিস, যে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে আমি আমি তো দিব না, পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে এটুকু তো আর দিব না, এটুকু তো আর বাদ যাবে না, তাহলে এটুকু আমি ব্যাক পাবো আবার। ঠিক আছে, অনেকে ভাই পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে ওমেগা জিরো, আপনি তো ওমেগা জিরো বসালেন না, তাহলে তুমি কিছুই বুঝলে না। এই প্রশ্ন যদি করো, কেউ যদি এই প্রশ্ন করো, তাহলে তুমি কিছুই বুঝো না। আমি তো সেটা তোমার দেখাইছি যে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে ওমেগা যে জিরো, সেটা তো দেখাইছি যে পৃথিবী ঘুরতেছে বিধায় এটা, আর পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে এটা জিরো। তাহলে আমি তখন টের পাবো এইটা, তাহলে বেশি টের পাবো এইটা, তা থেকে এটা বাদ দাও, বাদ দিলেই তো এটা থাকতেছে। ঠিক আছে, ওকে ক্লিয়ার, বোঝা গেল কিনা? এবার আসো, বলা হচ্ছে 2 নম্বর, 2 নম্বর বলা হচ্ছে মেরুতে মেরুতে অভিকর্ষ স্তরণ, মেরুতে অভিকর্ষ স্তরণ 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণের মান কত হবে? অভিকর্ষজ ত্বরণের মান কত হবে পৃথিবীর আবর্তনকাল 23.98 আওয়ার, এটা দেওয়া আছে। ঠিক আছে, এবার বলো পারা যাবে? কোথায় বলছে? নিরক্ষরেখায়, নিরক্ষরেখায় ল্যামডা জিরো। তো
তাহলে এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ কত হবে? তাহলে এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম। তাহলে সেই জি প্রাইম হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ভাই খুবই সহজ জিনিস। এইবার জি এর মানটা বসাবো। প্রকৃত জিটা টের পাও তো কোথায়? মেরুতে। এই মানটা দেওয়া আছে মেরুর জি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। 9.81 9.81 মাইনাস ওমেগা 2π/t 24 ঘন্টা না, এবার বলছে 23.98 গুণ 3600 গুণ 3600, এটার স্কোয়ার আর এর মান 6400 গুণ 10⁻³ আর কজ ল্যামডা তো কজ 0, ল্যামডা তো 0 ডিগ্রি। তাহলে দেখি কত আসে। 9.81 মাইনাস 2 × 3.1416 ডিভাইডেড বাই 23.98 গুণ 3600 তার স্কোয়ার, তার স্কোয়ার গুণ 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 গুণ এক্সপোনেনশিয়াল ফাংশন 3। তাহলে 9.776 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই ছুটি নাই, ছুটি নাই, ছুটি নাই, কোনো ছুটি নাই, কথা বলা যাবে না, চুপচাপ বসে ক্লাস করো। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। 3 নম্বর বলা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6430 কিলোমিটার। 60 কেজি ভরের কোনো ব্যক্তি 30 ডিগ্রি অক্ষাংশ হতে 60 ডিগ্রি অক্ষাংশে গেলে তার ওজনের কি তারতম্য অনুভব করবে? ওজনের কি তারতম্য অনুভব করবে? বলো, পারা যাবে? ওজনের কি তারতম্য অনুভব করবে? খুবই সহজ কোশ্চেন। 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে চলে গেছে, তাহলে ওজনের কি তারতম্য অনুভব করবে? তাহলে এটা বিষুব রেখা, এটা 30 ডিগ্রি, সেখান থেকে এটা 60 ডিগ্রি, এই যে এটা ল্যামডা 1 30 ডিগ্রি, সেখানে G1 প্রাইম অনুভব করবে। ল্যামডা 2 60 ডিগ্রি, এই যে কোনটা 60 ডিগ্রি, তাহলে এখানে G2 প্রাইম অনুভব করবে। তাহলে 60 কেজি ভরের কোনো ব্যক্তি 30 ডিগ্রি অক্ষাংশ হতে 60 ডিগ্রি অক্ষাংশে গেলে তার ওজনের কি তারতম্য অনুভব করবে? ওজনের তারতম্য অনুভব করবে। তাহলে ওজনের তারতম্য ডেল জি, জি এর তারতম্য বলো আগে। তাহলে এখান থেকে এখানে গেছে, তাহলে এখান থেকে এখানে গেলে বলো তো বাড়বে না কমবে? মেরুর দিকে গেছে, তাহলে বাড়বে। ঠিক আছে, মেরুর দিকে গেলে বাড়বে, বিষুব থেকে মেরুতে গেলে বাড়বে। তাহলে ভাই G2 প্রাইম মাইনাস G1 প্রাইম। এবার সবাই একটু বোর্ডে থাকো। G2 প্রাইম মানে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা 2 মাইনাস জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা 1। তাহলে জি মাইনাস জি কাটাকাটি, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা 2 মাইনাসে মাইনাসে প্লাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা 1। তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার আর কমন নিলাম, কজ স্কোয়ার ল্যামডা 1 মাইনাস কজ স্কোয়ার ল্যামডা 2। এবার মানগুলো বসাই দিব। ওমেগা হচ্ছে 2π/t, টি হচ্ছে 24 ঘন্টা, তাহলে 24 গুণ 3600 তার স্কোয়ার। আর এর মান, আর পৃথিবীর ব্যাসার্ধ 6430 গুণ 10⁻³ এবার কজ ল্যামডা 1, ল্যামডা 1 হচ্ছে 30, তাহলে কজ স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস কজ স্কোয়ার ল্যামডা 2, কজ স্কোয়ার ল্যামডা 2 60 ডিগ্রি। ঠিক আছে, মান বসাই দেব। কজ 30 তার স্কোয়ার মাইনাস কজ 60 তার স্কোয়ার গুণ 6430
এক্সপোনেনশিয়াল ফাংশন 3 গুণ 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 24 গুণ 3600 তার পাওয়ার 2 তার পাওয়ার 2 তাহলে 0.01700 দেখো তো এত নিউটন আসছে কিনা আসছে ও সরি এটা তো ডেল জি এর মান এটা তো সরি ডেল জি এর মান একবার ডেল জি এর মানটা বের করে ফেলছি এর সাথে এম গুণ করে দিলেই হইতো এর সাথে এম গুণ করে দিলে হইতো 0.01700 এত মিটার পার সেকেন্ড স্কয়ার আমাদের দেশে ওজনের কি তারতম্য একবারে ডেল জি এর সাথে এম গুণ করে দিলেই হয়ে যেত তাহলে আবার দুইবার আর করা লাগতো না এবার এর সাথে এম গুণ করবা 60 কেজি 0.01700 তাহলে অ্যান্সার গুণ 60 তাহলে দেখো তো 1.0201 এত নিউটন আসছে কিনা এই তো কত সহজ ঠিক আছে এই পাগলটা কেড়ে এই যে চয়ন বারুই এ পড়াশোনা করে না ফাজিল একটা এই যাও তোমার ছুটি যাও বেরো ছাগল একটা খালি চিল্লাচ্ছে পড়া ছুটি দেন ছুটি দেন ছুটি দেন বিরক্ত হয়ে যাচ্ছে একবার কমেন্ট দেখছি বারবার ছুটি দেন পড়ার নামে নাই খোঁজ খালি আলতু ফালতু কমেন্ট এগুলার ধৈরা সকাল বিকাল রুটিন করে আসার দেওয়া উচিত এবার আসো একটা সুন্দর কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পৃথিবীর কৌণিক বেগ বর্তমানের কত গুণ হলে পৃথিবীর কৌণিক বেগ বর্তমানের কত গুণ হলে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তু উধাও হওয়ার উপক্রম হবে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তু উধাও হওয়ার উপক্রম হবে উধাও হবার উপক্রম হবে ঠিক আছে উধাও হওয়ার উপক্রম হবে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তু উধাও হওয়ার উপক্রম হবে খুবই সুন্দর একটা কোশ্চেন এমসিকিউ হিসাবে আসে অ্যান্সার হচ্ছে প্রায় 17 গুণ এই যে একজন উত্তর বলে দিচ্ছে অলরেডি অ্যান্সার হচ্ছে প্রায় 17 গুণ এবার আসো কিভাবে বের করি দেখো কিছু কনফিউশন আছে এখানে প্রশ্নে ভূপৃষ্ঠ থেকে উধাও হওয়ার উপক্রম হবে ভূপৃষ্ঠের কোন জায়গা থেকে উধাও হওয়ার উপক্রম হবে এটা ক্লিয়ারলি বলে নাই এটা পৃথিবী যে কোথা থেকে উধাও হওয়ার উপক্রম হবে মেরু থেকে বিষুব থেকে কোথা থেকে 30 ডিগ্রি অক্ষাংশ থেকে 60 ডিগ্রি অক্ষাংশ থেকে বলছে কিছু বলে নাই তাহলে যদি কখনো দেখো কোথায় জিয়ের তারতম্য হবে কোথা থেকে উধাও হওয়ার উপক্রম হবে এই টাইপের কোশ্চেন যদি আসে নিষ্পাপ মনে চিন্তা করবা নিষ্পাপ মনে মাঝামাঝি চিন্তা করবা অর্থাৎ মাঝামাঝি মানে কোথায় মাঝামাঝি মনে হয় কোথায় বিষুব রেখা থেকে এটা চিন্তা করবা ভাই বলে নাই তো বলে নাই তুমি কি ধরবা 30 ডিগ্রি অক্ষাংশ ধরবা আমি ভাই মেরু যদি ধরি মেরু থেকে কোনোদিন উধাও হবে না কারণ মেরুতে ঘূর্ণন বেগ যতই বাড়ুক মেরুতে থাকলে ও ছিটকে যাবে না তাহলে কোথায় ধরে হিসাব করবা বিষুবে ধরে হিসাব করবা তাহলে কিছু বলা না থাকলে বিষুব ধরে হিসাব কিছু বলা না থাকলে বিষুব ধরে হিসাব করবা কিছু বলা না থাকলে আসো এইখানে জি প্রাইম এটা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা যেহেতু 0 ডিগ্রি আচ্ছা বর্তমানে কৌণিক বেগ মানে বর্তমানে ওমেগা কত ওমেগা 2 এটা বহুতবার বের করছি 2π/t বর্তমানে তাহলে 2π ডিভাইডেড বাই টি হচ্ছে 24 ঘন্টা 24 গুণ 3600 তাহলে 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 24 গুণ 3600 7.2272 ইন্টু 10 টু দি পাওয়ার -5 এত রেডিয়ান পার সেকেন্ড এটা হচ্ছে বর্তমান কৌণিক বেগ এবার উধাও হবে বিষুব থেকে উধাও হবে বলো তো উধাও হবে কি হলে বলো উধাও হবে কি হলে আচ্ছা এই বস্তুটাকে পৃথিবী টানতেছে কত অভিকর্ষ ত্বরণে জি প্রাইমে ঘূর্ণন বেগ বাড়তে থাকলে চিন্তা করো এদিকে তাকাও ঘূর্ণন বেগ বাড়ছে ওমেগা বাড়ছে
তাহলে জি মাইনাস ওমেগা, ওমেগা বাড়ছে বাড়ছে বাড়ছে, বাড়তে 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 ওমেগা বাড়তে বাড়তে এমন একটা মানে গিয়ে পৌঁছাবে যখন এটা থেকে এটা বিয়োগ করলে জি প্রাইম হবে শূন্য। তো জি প্রাইম শূন্য মানে পৃথিবীর সাথে আর কোনো সম্পর্ক নাই, পৃথিবীর সাথে আর কোনো সম্পর্ক নাই। তাহলে জি প্রাইম শূন্য, তার মানে পৃথিবী পৃষ্ঠের সাথে কোনো মতে ছুঁই 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 ভাবে লেগে থাকবে। যদি বেগ আরেকটু বাড়ানো হয় তাহলে ছিটকে চলে যাবে। কি কথা কি বুঝছো? তাহলে উদাও হবে কি হলে বলো, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, তাহলে উদাও হবে জি প্রাইম যদি শূন্য হয়, উদাও হবে যদি জি প্রাইম শূন্য হয়, এই যে জি প্রাইম এটা যদি শূন্য হয় তাহলে উদাও হওয়ার উপক্রম হবে। কথা বোঝা গেছে? ওকে, এবার এইটা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগাটা টু, ওমেগা টু স্কোয়ার আর, তাহলে এবার ওমেগা টু ইকুয়াল টু রুট ওভার জি বাই আর, রুট ওভার জি ডিভাইডেড বাই আর। তাহলে রুট ওভার জি 9.81, ঠিক আছে, 9.8 বা 9.81, আর এর মান 6400 গুণ 10⁻³ তাহলে দেখি মানটা কত আসে। তাহলে রুট ওভার 9.81 ভাগ 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3, এক্সপোনেনশিয়াল ফাংশন 3। তাহলে এটা হচ্ছে 1.23 ইন্টু 10⁻³ এত রেড পার সেকেন্ড। এবার আমাদের বলছে বর্তমানের কত গুণ হলে, তাহলে আগে ছিল ওমেগা ওয়ান, এখন হচ্ছে ওমেগা টু, তাহলে 1.23 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 7.272 ইন্টু 10⁻⁵। দেখো প্রায় 17 গুণ, 17 গুণ। তাহলে বর্তমানের কত গুণ হলে? 17 গুণ হলে। বুঝতে পারছো? ক্লিয়ার? এবার শোনো, অর এই তো একটা কনসেপ্ট, এভাবে করা যায়। অর কেউ যদি চিন্তা করো, বর্তমানটা তো বের করা আছেই, অর দেখো এটা ব্যাসার্ধ আর না, তো এটা যদি ব্যাসার্ধ আর হয়, এটা যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে যে বিষুবে আছে সে এরকম একটা বৃত্তকার পথে ঘুরতেছে যার ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আর। এবার এখানে থেকে ঘুরতে গেলে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে, তাই না? কেন্দ্রমুখী বলের যোগান ছাড়া তো ঘুরতে পারবে না। এখানে দেখো কত সহজ, কেন্দ্রমুখী বলটা একেবারে কেন্দ্রের দিকে, এই যে কেন্দ্রের দিকে, তাহলে কেন্দ্রের দিকে এটা হচ্ছে এফসি, ঠিক আছে, এফসি। এবার খুব ভালো করে শোনো, এফসি এর যোগান কে দিচ্ছে? ওজন দিচ্ছে, এমজি দিচ্ছে। দেখো পৃথিবীর দিকে টান বল, পৃথিবীর এই যে কেন্দ্রের দিকে টান বল, দ্যাট ইজ এমজি, পৃথিবীর কেন্দ্রের দিকে এই যে টান বলটা, এই টান বলটা এমজি, তাহলে এমজি এফসি এর যোগান দিচ্ছে। এবার ধরো এমজি এর পকেটে আছে 100, এফসি কে দিল, এফসি হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, এই আরটা বড় হাতের আর, কিন্তু দেখো সে যে বৃত্তপথে ঘুরতেছে সেই বৃত্তপথের ব্যাসার্ধ বড় হাতের আর, তাহলে এফসি ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। ওমেগার মানটা বাড়তেছে, তো ওমেগার মান বর্তমানে যা আছে, ধরো বর্তমানে যা আছে তার জন্য এফসি এর মান 10। তাহলে বলো তো আপত ওজন কত? বলো আপত ওজন কত? কমেন্ট করো, বলো বলো বলো। এমজি 100 ছিল, 10 দিল, তাহলে 90, ইয়েস 90। ওমেগা আরও বাড়লো, তাহলে আরও বেশি কেন্দ্রমুখী বল লাগবে, আরও বেশি কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। কে দিবে? এমজি দিবে। তো ধরো দিল 50, তাহলে আপত ওজন কত? আপত ওজন এমজি প্রাইম 50। আরও বাড়লো, ওমেগা বেড়ে এখন লাগবে 80, ওমেগা এত বেড়ে গেছে, 100 থেকে 80 দিল, তাহলে থাকলো কত? 20। আরও ঘূর্ণন বেগ বাড়লো, বাড়ার পরে লাগবে 100 পুরোটা দিয়ে দিল, এমজি প্রাইম কত? 0। তাহলে আর টানবে না, পুরোটাই কেন্দ্রমুখী বলকে দিয়ে দিছে। এইবার তাহলে কি হবে? পৃথিবী পৃষ্ঠের উপর ছুঁই ভাবে পা কোনো মতে লেগে থাকবে, ছুঁই ভাবে লেগে থাকবে। এইবার যদি আরেকটু বেগ বাড়ানো যায়, তাহলে ওমেগার মান আরেকটু বাড়াইলে লাগবে ধরো 100.1, এর আছে কত? 100 দেওয়ার পরেও প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল কি পাইছে? না, পাই নাই, এখনো পয়েন্ট ট্যাকের ঘাটতি আছে। এবার কি হবে বলো? এবার ঘুরতে 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 সাই করে স্পর্শক বরাবর ছিটকে চলে যাবে, এভাবে ঘুরতে 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 সাই করে ছুটে চলে যাবে। বুঝতে পারছো? তাহলে তখন পৃথিবী পৃষ্ঠ থেকে উধাও হয়ে চলে যাবে।
তাহলে উধাও হওয়ার উপক্রম মানে উধাও হবে 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 ভাব। তাহলে হবে হবে ভাবের জন্য এফসি হবে এমজি এর সমান, এফসি হবে এমজি এর সমান। এবার এফসি মানে এম ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু এম জি। এবার এই এম আর এম কাটাকাটি, এই ওমেগাকে বললাম ওমেগা টু। তাহলে দেখো তো ওমেগা টু ইকুয়াল টু জি ডিভাইডেড বাই আর, তার রুট। দেখো একই জিনিস। তাহলে এখান থেকেও তুমি ওই যে একই মান পাবা, 1.23 ইন্টু 10⁻³ এত রেডিয়ান পার সেকেন্ড। বোঝা গেছে? তো যেভাবে করো না কেন একই জিনিস আসবে, এই হচ্ছে কাহিনী। ঠিক আছে দাদা, পৃথিবী বেশি বেগে ঘুরলে আর বেড়ে যাবে না? আর বেড়ে যাবে। পৃথিবী বেশি বেগে যদি ঘোরে তাহলে আর কেমনে বাড়বে? পৃথিবী ফুলে উঠবে নাকি? পৃথিবী কি বেলুন? তাই না? বলো। ওকে, ডান। তাহলে এভাবেও চাইলে তুমি করতে পারো। এবার আসো আরেকটা ম্যাথ আমরা একটু করব। বলা হচ্ছে একটি গ্রহের আবর্তনকাল, একটি গ্রহের আবর্তনকাল 10 ঘন্টা। এটা কিন্তু পৃথিবী না। এর ব্যাস 14 গুণ 10⁸ মিটার। 10⁴ কেজি ভরের একটি স্যাটেলাইট এর চারপাশে খুবই নগণ্য উচ্চতায় আবর্তিত হচ্ছে। নগণ্য উচ্চতায় আবর্তিত হচ্ছে। গ্রহের ঘূর্ণনের জন্য এর ওজনের কি তারতম্য হবে? স্যাটেলাইটের ওজনের কি তারতম্য হবে? ঠিক আছে, পারা উচিত। খুবই সহজ জিনিস, খুবই সহজ। দেখো, আমরা আগে পৃথিবীর জন্য হিসাব করছি। দেখো, পৃথিবী পৃষ্ঠের উপর এই যে 23 ডিগ্রি অক্ষাংশে প্রথম যে ম্যাথটা করলাম, 50 কেজি ভরের একজন ব্যক্তি আছে। সে এরকম ভাবে যদি ঘুরতে থাকে তাহলে ওজনের কি তারতম্য হবে, তাই না? পৃথিবীর জন্য আবর্তনকাল টি 24 ঘন্টা, পৃথিবীর ব্যাসার্ধ আর 6400 কিলোমিটার। ঠিক আছে, লোকের ভর এম এত। ভাই সেম জিনিস, পৃথিবীর জায়গায় গ্রহের আবর্তনকাল 24 ঘন্টা। সেই গ্রহের ব্যাস দেওয়া আছে, ব্যাস থেকে তুমি ব্যাসার্ধ পাবা। তারপরে এত কেজি ভরের স্যাটেলাইটের ভর মানে ওই যে ব্যক্তির ভর। এবার বলছে এই গ্রহটা যদি নিজ অক্ষে আবর্তিত হয় তাহলে ওজনের কি তারতম্য হবে? বলো, পারবা না? পারবা তো? এখন কথা হচ্ছে ভাই কোথা থেকে আবর্তিত হচ্ছে বলে নাই তো, কত অক্ষাংশ থেকে আবর্তিত হচ্ছে বলছে কিছু। তাহলে নিষ্পাপ মনে তুমি কি চিন্তা করবা? হ্যাঁ, এই যে ল্যামডা লাগবে না, একজন বলছে ল্যামডা লাগবে না। ইয়েস, এটাই তো কাহিনী। যেহেতু ল্যামডার কথা বলে নাই, কোথা থেকে আবর্তিত হচ্ছে, তাহলে নিষ্পাপ মনে কি চিন্তা করবা? বিষুব থেকে আবর্তিত হচ্ছে, খুবই নগণ্য উচ্চতা থেকে। দেখো, এই যে খুবই নগণ্য উচ্চতা থেকে এই যে স্যাটেলাইটটা, এটা এই গ্রহের চারপাশে আবর্তিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এর ভর কত দেওয়া আছে? এম 10⁴ কেজি, এটা দেওয়া আছে 10⁴ কেজি। তাহলে আসো, এই যে এই গ্রহটা নিজ অক্ষে ঘুরতেছে ওমেগা কৌণিক বেগ নিয়ে। ঘূর্ণনের জন্য এই পয়েন্টে পৃথিবী পৃষ্ঠ থেকে দেখো খুবই সামান্য উচ্চতা, নগণ্য উচ্চতা, পৃথিবী তো না, গ্রহের পৃষ্ঠ থেকে। তাহলে এই পয়েন্টে ওই গ্রহের জন্য জি প্রাইম হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার। যেহেতু ল্যামডা কিছু বলে নাই, আমরা বিষুব ধরে নিয়ে 0 ধরে নিয়ে হিসাব করব। কি কথা কি বুঝছো? তাহলে এবার আসো, ঘূর্ণনের জন্য ওজনের কি তারতম্য হবে? তাহলে আমরা সূত্র জানি, জি প্রাইম হবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তাহলে ঘূর্ণনের জন্য ওজনের কি তারতম্য হবে? তো ঘুরতেছে বিধায়, দেখো প্রকৃত মান ছিল এটা, ঘুরতেছে বিধায় প্রকৃত মান থেকে এটুকু বাদ যাচ্ছে, তাহলে এটাই তো তারতম্য, এটাই তো কমে যাচ্ছে, তাহলে হ্রাস পাচ্ছে এইটুকু। তাহলে পরিবর্তন ডেল জি, এই ডেল জি হচ্ছে জি মাইনাস জি প্রাইম। তাহলে জি মাইনাস জি প্রাইম এটাই পাশে। তাহলে ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তাহলে ওজনের তারতম্য ডেল ডাব্লিউ ইকুয়াল টু এম ডেল জি। তাহলে এম ডেল জি ওমেগা স্কোয়ার আর
কজ স্কোয়ার ল্যামডা। এবার আসো মান বসে দিব। তাহলে এম এর মান 10⁴ ওমেগা 2π/t, টি আবর্তন কাল কত ঘন্টা? 10 ঘন্টা। পৃথিবীর জন্য ছিল 24 ঘন্টা, সেখানে 10, তাহলে 10 গুণ 3600 তার স্কোয়ার। আর এর মান ব্যাস বলে দেওয়া আছে, ব্যাস এত, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 14 গুণ 10⁸ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আর কজ ল্যামডা ওটা তো 0, কজ 0। তাহলে এবার এখান থেকে হিসাব করে যা আসবে এত নিউটন। কি ক্লিয়ার? বোঝা গেছে নাকি যায় নাই বলো? আচ্ছা, গুড। বলো, বুঝতে পারছো? তাহলে অনেকগুলো প্রবলেম আমরা সলভ করলাম। তো এবার তুমি দেখো বইয়ে এই টাইপের আর কোনো প্রবলেম থাকলে সলভ করিও। মোটামুটি যতগুলো প্রবলেম ছিল সবই করে দিছি। ঠিক আছে দাদা, একটা প্রমাণ শুধু দেখান, পৃথিবী যে গোলাকার সেটা গাণিতিকভাবে প্রমাণ, এটা পারি না আমি, সরি দুঃখিত। এটা পৃথিবী গোলাকার, এটা গাণিতিকভাবে প্রমাণ করতে পারতেছি না আমি। ঠিক আছে, ওকে, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ও, তোমাদের একটু ঘোষণা দিই, তোমাদের হচ্ছে নেক্সট শুরু হচ্ছে তরঙ্গ। তোমাদের নেক্সট শুরু করতেছে কে? মাসুর ভাই তরঙ্গ শুরু করতেছে। তো পরের দিন থেকে মাসুর ভাইয়ের টানা ক্লাস, মানে এতদিন তো সপ্তাহে 4 দিন আমি ক্লাস নিছি, এবার সপ্তাহে 4 দিন মাসুর ভাই ক্লাস নেবে কয়েকদিন। ঠিক আছে, মাসুর ভাই কয়েকদিন একটু ক্লাস নেবে। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আর ঈদের পরে। ঠিক আছে, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আর ঈদের পরে। ওকে, টাটা।